কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমার সাথে কলে ছিল আমার ছোটবেলার বন্ধু তোরসা একটা মেডিকেল কলেজে সিস্টার টিউটর অর্থাৎ নার্সিং প্রফেসর। এই যে কলেজটা রয়েছে, এই কলেজের যে বেসমেন্ট রয়েছে সেখানে রয়েছে ফরেন্সিক ডিপার্টমেন্ট। এই জায়গাটি এবং পুরো কলেজটা জুড়ে এমন কিছু কিছু ঘটনা ঘটছে যা শুনলে, যা জানলে আপনারা শিহরিত হয়ে উঠবেন। ইভেন আমি যখন এই রেকর্ডিংটা করছি, খুব সাডেনলি আকস্মিকভাবে আকাশে বাজ পড়ল। জানি না কিসের ইঙ্গিত এটা বা অশনি সংকেত। আপনারা পুরো রেকর্ডিংটা শুনুন, শেষ অবধি শুনুন। এবং এটা এমন একটা ঘটনা না যেটা আপনাকে ভেতর থেকে কাঁপাবে। এতটা স্পুকি, এতটা ক্রিপি একটা ভাইব রয়েছে ঘটনাটার মধ্যে। আপনারা আজকের এই ঘোষলি কল রেকর্ডিং কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা মিস না করেন। আমাকে এরকম ঘটনা শেয়ার করার জন্য যোগাযোগ করতে পারেন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। ইভেন আপনার যদি কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে সেটাও জানান। আর ডেফিনেটলি একটা কথা জানাই, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন করতে ভুলবেন না প্রত্যেকটা হরর আপডেট, বিভিন্ন হরর ভিডিওস এবং হরর ক্লিপস পেতে। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো তোরসা। হাই, কেমন আছিস? ভালো আছি রে, তুই কেমন আছিস? আমার চলে যাচ্ছে ভালো মন্দ মিলিয়ে। কেন, বয়ফ্রেন্ড হয়েছে? না, এখন ওইসবের বাইরেই আমি আছি। এই রিসেন্ট পিজি শিফট হলাম হস্টেল ছেড়ে। হ্যাঁ, তুই গুরগাঁওয়ের দিকে ছিলিস না? হ্যাঁ, হস্টেলে ছিলাম না, কলেজ হস্টেলে। এমন কিছু ইনসিডেন্ট ঘটছে সেখানে। আমি তো প্রথমে তোকে বলেইছিলাম না, সেই দিওয়ালির সময়তে হয়েছিল। তারপরে তো আবার অনেক কিছুই ঘটলো। তো আমি একদম ক্যাম্পাস থেকেই বেরিয়ে এসেছি। হ্যাঁ, ক্যাম্পাসের পাশেই আছি, কিন্তু আর ওই থাকলাম না আর কি হস্টেলে, স্পেশালি আমাদের হস্টেলটা। বাট হস্টেলটা দেখা যায় তো? না, হস্টেলটা দেখা যায় না। পিজি থেকে আমার ব্যালকনি থেকে হসপিটালটা দেখা যায়। হসপিটাল ব্যাক সাইডে হস্টেল। তুই আগের দিন যখন ভিডিও কল করলি হসপিটালটা দেখা যাচ্ছিল। হসপিটালের ঠিক পেছন দিয়েই সব কটা বিল্ডিং তো। আচ্ছা, জায়গাটা কোথায় ভাই? গুরগাঁও। ওকে, হসপিটালের নাম আমরা করছি না, ঠিক আছে। বাট দ্য থিং ইজ ভাই, তুই যখন তোর সাথে কথা হচ্ছিল ইভেন, ঠিক আছে, সব থেকে ইন্টারেস্টিং একটা তথ্য আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তোদের 5টা না কটা বিল্ডিং রয়েছে, সব কটা নদীর নামে, গঙ্গা, যমুনা, কাবেরী, গোদাবরী, আর একটা কি আছে, যমুনা, কৃষ্ণা না মিস করলাম। যমুনা বলে যে যমুনা যেটা, ওটা আই থিঙ্ক সব থেকে পুরনো, রাইট? ওটা সব থেকে পুরনো, হ্যাঁ। ওটার বেসমেন্টে একটা ফরেন্সিক ডিপার্টমেন্ট রয়েছে। না, ওটার বেসমেন্টে নয়। তাহলে ওখানে আরেক আমাদের ওটা তো হোস্টেল বিল্ডিং। আর যেগুলো স্টাডি বিল্ডিং, যেগুলো একাডেমিক বিল্ডিং, সেই বিল্ডিং এর আমার ডি ব্লকের, যে ব্লকের তোর গ্রাউন্ড ফ্লোরে ফরেন্সিক আছে। গ্রাউন্ড ফ্লোর নয়, লোয়ার গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে আয়ুর্বেদা, ফার্স্ট ফ্লোরে নার্সিং, অ্যান্ড সেকেন্ড ফ্লোরে আর থার্ড ফ্লোরে হচ্ছে এমবিবিএস আর ফিজিওথেরাপি। যারা জানে না বা নতুন শুনছে, ঠিক আছে, আজকের এই রেকর্ডিংটা, তুই কি করিস অ্যান্ড এখন কি করছিস সেটা একটু জানিয়ে দে। হ্যাঁ, আমি নার্সিং, বেসিক্যালি আমি নার্স, বাট বাই দ্য প্রফেশন আমি সিস্টার টিউটার, যেটাকে বলে নার্সিং প্রফেসর। কলেজে জব করতাম, এখন হায়ার ডিগ্রির জন্য মাস্টার্স করছি দিল্লি এনসিআর বা গুরগাঁও থেকে। আর ওখানেই আমি কলেজের হোস্টেলে থাকতাম, এবং সেখানের কিছু ইনসিডেন্ট হয়, যেটা আগের রেকর্ডিংয়ে আমি বলেছিলাম তোকে। আর সেটা খুব পিক টাইমে আমি তোকে বলেছিলাম, যে যখন হয়েছিল আমি তার পরেই তোকে ফোন করেছিলাম। একদম রিসেন্টলি ঢোকার পরে, রিসেন্ট, হ্যাঁ, এক দেড় সপ্তাহ হয়েছিল হয়তো।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আরেকটু বেশি হয়েছিল, কিন্তু মানে ঘটনাটা ঘটার পরে পরেই আমি তোকেই ফোন করেছি ফার্স্ট, কারণ বুঝতেই তো পারছিস এইসব কথাগুলো সবার সঙ্গে শেয়ার করা যায় না। না বন্ধু বান্ধব, না ফ্যামিলি মেম্বার, সবাই মানে আমরা এখন এমনই একটা সিচুয়েশনে রয়েছি যে এটা বিশ্বাস করা না করার মাঝখানে। এক্স্যাক্টলি, মানে একটা কথা যাদের বল ভাই, সঙ্গে হয়ে যায় তারা বুঝতে পারে জিনিসটা, যাদের সঙ্গে হয়ে যায় তারা বুঝতে পারে, কারণ তারা না সেখানে থেকে ফিল করে জিনিসটা। বাট যাদের সঙ্গে হয় না তো তারা, তাদেরকে তুই বিশ্বাস করাতেও পারবি না যতদিন না তাদের সঙ্গে ফিল হবে জিনিসটা। তোর সাথে লাস্ট কবে কথা হয়েছিল মনে পড়ছে? কয়েকদিন আগেই তোর সাথে আমার কথা হলো পিজিতে, যখন লাস্ট রেকর্ডিংটা যখন করলাম আমরা। আমার ঠিক মনে নেই, তবে কালী পুজোর পরপরই হয়েছে ওটা। প্রায় 1 বছর হয়ে যাবে না? হয়ে যাবে মোটামুটি। আমার ঠিক খেয়াল পড়ছে না, মানে বিষয়টা হচ্ছে তোর সাথে খুব সাডেন কন্ট্যাক্ট হয়, সাডেন কথাবার্তা হয়, আর তখনই কথাবার্তা হয় যখন এরকম টাইপের অ্যাক্টিভিটি খুব বেশি হয়, তখন তোর আমাকে মনে পড়ে বা আমার তোকে মনে পড়ে, রাইট? সেটা তো অবশ্যই, আমারই তোকে মনে পড়ে, আমি তোকে ফোন করি। হ্যাঁ সেই আমার তো মনে পড়ে না, তাই না? না, তোর মনে পড়ে না, মারবো ধরে কিন্তু, ঠিক আছে? আরে যাই হোক, আমি কিন্তু পিজি শিফট করে বাড়ি থেকে ঘুরে এসেছি, তারপরে তোকে বলছি। 4টা কলকাতা এসেছিলি তো রিসেন্টলি? প্লিজ বলিস না কেন দেখা করিনি। হ্যাঁ জানি, সেটাই বললাম, প্রচুর ব্যস্ত ছিলাম রে, জ্যাঠাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। অপারেশন হলো? হ্যাঁ, পেসমেকার ইনস্টল করা হলো, ইনস্টল বলছি, পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার ইনস্টল করা হলো না, ইনস্টল হয় না, ওটা ইমপ্লিমেন্টেশন করা হয়। হ্যাঁ, টেকনিক্যাল মেডিকোস টার্ম, যাই হোক। বাই দ্য ওয়ে একটা কথা বল, নাম নিচ্ছি না, বাট কলকাতায় যেটা হলো সেটা ইম্প্যাক্ট তোদের ওখানে পড়েছে? হ্যাঁ পড়েছে, এখানে প্রচুর প্রোটেস্ট হয়েছে, এখনো হচ্ছে। যারা এমবিবিএস, মানে এখানে যারা এমবিবিএস তাদের অনেকের সঙ্গে আমার বন্ধুত্ব, কারণ যেহেতু আমার কমিউনিটি হেলথ নার্সিং আমার সাবজেক্ট, তো আমাকে বাইরের ডিউটিতে যেতে হয়, মানে বাইরে কমিউনিটি হেলথ সেন্টার বল বা প্রাইমারি হেলথ সেন্টার, সেগুলোতে আমার ডিউটি পড়ে, তো আমাকে যেতে হয়। সেখানে আমাদের সঙ্গে কমিউনিটি মেডিসিনের যখন ডিউটি পড়ে ডাক্তারদের, এমবিবিএস যখন তাদের ইন্টার্নস যখন তারা থাকে, তো তারা যায়, তো তাদের এখন সবারই ডিউটি বন্ধ, মানে তারাও তো আমার বন্ধু বান্ধবের মধ্যেই পড়ে না, মানে একসঙ্গে আর কি যেতে যেতে, যদিও আমি ওদের থেকে সিনিয়র, তাহলেও আমি মানে বন্ধু হয়ে গেছি, বুঝলি তো। তো ওরা এখানে মানে প্রোটেস্ট প্রচুর চলেছে যখন, তো আমি তো সেই সময়টাতে পার্টিকুলার কলকাতাতে ছিলাম, তবে এখানে সব ফটোস ভিডিওস সত্যি ভাবা যায় না। তোর বাড়ি বল বা আমার বাড়ি বল, একদম 5-10 মিনিটের ডিস্টেন্স, সেখানে এরকম একটা ব্যাপার মানে ঘটলো। এটা শোন, মানে এটা এতটা এসছে, কিন্তু জানিস তো হসপিটালের মধ্যে এরকম অনেক ব্যাপার ঘটতে থাকে। তোর মনে আছে কিনা জানি না, আমি ঠিক এই ধরনের কিছু জিনিস অ্যাভয়েড করার জন্যই কিন্তু আমার আজকে নার্সিং ছেড়ে টিচিং এর জবটা করা। তোদের সাথে এরকম ব্যাপার স্যাপার ঘটে? প্রচুর ঘটে। ওটির মধ্যেও যে এরকম কিছু ঘটনা ঘটে কৌস্তব, মানে এগুলো ভাবনার বাইরে, মানে মানুষ ভাবতেও পারবে না যে একটা ওটির মতো সিরিয়াস জায়গাতে গিয়েও এই ধরনের নোংরামোগুলো হয়। চেঞ্জিং রুম থেকে শুরু করে অনওয়ার্ডস ওটি চলতেও করা হয়। মানে ওটি চলতে কি বলছিস, কি করা হয়? অনেক রকম মলেস্টেশনের শিকার হয় রে ওখানে লেডিস যারা রয়েছে। হ্যাঁ অবশ্যই, সেটা নট অনলি মানে মেল যারা ডাক্তার যারা রয়েছে, ডাক্তার হোক, তোর মেল টেকনিশিয়ান হোক বল, তোর মেল নার্স বল, মানে সবার দ্বারাই, যারা ফিমেল যারা থাকে, ফিমেল টেকনিশিয়ান বল, ফিমেল ডাক্তার বল, ফিমেল নার্স, এমনকি এমনও অনেক হয়েছে ওয়ার্ডের মধ্যে, অনওয়ার্ডস ওয়ার্ডের মধ্যে, আমার সাথেই হয়েছে। মানে বিভিন্ন জায়গায় এগুলো দেখ, এগুলো মানে এখন এগুলো খুব মেনে নিতে না আজকে এই জায়গাটাতে এসে পৌঁছেছে। ঠিক আছে, আমরা এতটা ছোট বলে দেখেছি, এদিন সবসময় আমাদেরকে একটা জিনিস বলে দেওয়া হতো কি, যা হয়েছে কাউকে বলতে হবে না। আমরা যে মুখ বুজে সহ্য করেছেন, তার জন্য আজকে এই জিনিসটা এতটা হয়েছে। এক্স্যাক্টলি, আর কিছুই না। এটা যদি আগেই প্রথমেই সোচ্চার হওয়া যেত, তাহলে হয়তো ওই জিনিসটা এতটা মানে গাড়িয়ে যেত না। এটা একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে এখন জিনিসটা। তোদের জায়গাটা সেফ? এই গুরগাঁও, দিল্লি, এগুলো কোনোদিনই সেফ কি? সত্যি কথা বলতে এখন তো ভাই বাড়িটাও, মানে বাড়ির আশেপাশে সেফ নয়। নর্থ কলকাতা, সাউথ কলকাতা, হোয়াটএভার দ্যাট ইজ, মানে কোনো কিছুই সেফ লাগে না। দিল্লি, ইন্ডিয়ার কোনো জায়গাতেই তুই বলতে পারবি না যে
সে জায়গাটা খুব সেফ। কখনোই না। আমাকে তো সেদিনকেই জিজ্ঞেস করেছে যে একজন গেছে এখান থেকে, তারা তালতলার ওদিকে থাকবে, দিয়ে বলছে তালতলা? জায়গাটা তালতলা, কলকাতার ওখানে তালতলা আছে না? মানে নার্সিং? না না, তালতলাতে থাকবে। এখানে আমার এক সিনিয়র, সে গেছে কলকাতাতে, সে Okay. তালতলাতে থাকবে। হ্যাঁ, হুম। তো বলছে জায়গাটা কি সেফ? আমি ওকে একটাই কথা বললাম, কোনো জায়গায় সেফ নয়, নিজের সেফটি নিজের কাছে নিয়ে তুমি থাকো। মানে যেহেতু আমি কলকাতা, সেহেতু আমাকে ওই কথাটা জিজ্ঞেস করলো। কারণ দেখ, দিল্লিতে থাকে ওরা, দিল্লি রেসিডেন্সিয়াল ওদের, তোরা তো জানবে না না কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ, যেমন করে আমরা জানবো না এখানকার কোন জায়গাটা খারাপ। মানে এখন না উইয়ার্ড একটা প্যালপিটেশন হয় ভাই, মানে ভীষণ ভীষণ, মানে সত্যি কথা, আমি ওটার পরে এখনো আমার হসপিটাল ডিউটি পড়েনি, বাট আমি জানি না আমার পড়লে আমি কিভাবে এই জিনিসটা কি, মানে আমার মনের মধ্যেই একটা ভয় চলে আসবে যে হয়তো কিছু একটা হবে, কারণ ঠিক এখন আছে। নাইট মর্নিং বলে কিছু নেই। আবার বলাও হয় যে নাইট ডিউটি যাতে মেয়েদের কম দেওয়া হয়, মানে এটা কোনো কথা হলো? মানে আমি ভাবি জাস্ট কি করে 12 ঘন্টা ডিউটি দিচ্ছে জানি না, মেয়েদের শুধু 12 ঘন্টা ডিউটি। আর যাদের কন্টিনিউ নাইট থাকে, এরকম প্রচুর স্টাফ আছে, যেমন আমাদের মাসে 8টা নাইট করতে হয় নার্সিং এ, ঠিক আছে, মানে মিনিমাম 8টা নাইট করতে হয়। এবার সেটা গভর্নমেন্ট প্রাইভেটে আলাদা আলাদা আছে, কোনো কোনো 10টা নাইট করতে হয়। তো যারা অনেকে এরকমও আছে, যেমন আমি নিজেই, আমার নাইট ডে করতে অসুবিধা হতো বলে আমি যখন ইন্টার্নশিপ করতাম, আমি করেছি যখন ইন্টার্নশিপ 4th ইয়ারে, তখন আমি টানা নাইট করতাম। আমার 8টা নাইট মাসে, আমি 8টা দিন পুরো টানা নাইট করে একদিন অফ নেব, দিয়ে আবার আমার ডে বা আফটারনুন শিফটিং শুরু হবে। আমি এরকম করে করেছিলাম। যদিও আমার 8টা নাইট ছিল না, আমি প্রথম স্টার্ট করি নাইট দিয়ে, আর আমি 13টা নাইট পরপর করি, এবং তারপরে 13th নাইটে আমার শরীর প্রচন্ড অসুস্থ হয়ে যায় এবং আমি জ্বরে পড়ি, অনেক কিছু হয় সেদিনকেও, সেই গল্প বলা হবে। মানে ওটা আমার হাইটেকের ওই ঘটনা, কেউ মানে আমি এখনো বলিনি, তুই না ওই ব্যাপারে এখন। মানে আর একটা জিনিস সেখানে অ্যাড হয়, সেটা হচ্ছে যে দেখ, তুই তো সায়েন্সের স্টুডেন্ট, আমরা নিজেরাও সায়েন্সের স্টুডেন্ট, এরকম টাইপের রিয়েল লাইফে হরর, মানে হরর বলছি, হররের যে ব্যাপারটা রয়েছে সেটাও হয়, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি তোদের এখানে আরো কিছু ডেঞ্জার জিনিসপত্র রয়েছে। আছে, এখানে অনেক কিছু হচ্ছে, এবং এটা না আমার যতটা মনে হয়েছে এখানে সিনারিও দেখে, যে এটা যতটা না নিজে থেকে কিছু আছে, তার থেকে বেশি তাকে না আনা হচ্ছে জিনিসটা, মানে বাইরে থেকে নিয়ে আনা হচ্ছে। এখানে একটা কথা অডিয়েন্সদের বলে রাখি, তোরসা একদম হসপিটালের কাছাকাছি থাকে, অ্যান্ড এই কারণের জন্য অনেক সময় আশেপাশে কিছু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, অ্যাম্বুলেন্সের আওয়াজ আসতে পারে। এখনো নয়েজ আসছে, ফার্মাসির বন্ধ করছে, শাটার বন্ধ করছে। ওকে, তো সেই জায়গাটা একটুখানি মানিয়ে নিতে হবে। যাই হোক তোরসা, ঘটনাগুলো এবার আমরা একটু শুরু করব, ঠিক আছে? কি হয়েছিল একদম ওই সিনারিও, মানে যখন তোর সাথে লাস্ট কল রেকর্ডিং করলাম তারপর থেকে কি হয়েছে এবার একটু জানতে চাই। দেখ, আমি তোকে একদম এক্সাক্ট টাইম বলছি, যেটা ঘটেছে খুব রিসেন্ট ঘটনা। তুই হয়তো জানিস, আমি আগস্টের দিকে কলকাতায় গেছিলাম আমার সামার ভ্যাকেশনের জন্য। আগস্টের দিকে আমি যখন সরি আগস্ট, হ্যাঁ আগস্টেই তো, আগস্টের আমার 7 তারিখে, সরি আগস্ট না, জুলাই থেকে আমাদের পরীক্ষা শুরু হলো। মানে এর আগের বছর বলছিস? 23 না 24? এই বছর এই জুলাই 2 মাস আগের কথা। আমি সেপ্টেম্বরের 4 তারিখে এখানে এসেছি, না এটা সেপ্টেম্বর চলছে তাই তো, আমি আগস্টের 4 তারিখে এখানে এসেছি, আমার হচ্ছে জুলাইয়ের পরীক্ষা হয়েছে, ঠিক আছে। এবার জিনিসটা কি হলো, জুলাই যখন আমার পরীক্ষা হয়, পরীক্ষার আগে আমাদের ছুটি পড়ে, ঠিক আছে। আমার পরীক্ষা ছিল জুলাইয়ের 19 তারিখ থেকে, আমি কলকাতায়, তার আগে আমাদের ছুটি পড়ে। এবার ছুটি এখানে কি হিসেবে পড়ে, যেহেতু এটা ইউনিভার্সিটি, এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, মেডিকেল আছে, নন মেডিকেল আছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, মানে যেটা আইটি ডিপার্টমেন্ট যেটা বলে আর কি। তো এর বিভিন্ন বিল্ডিং আছে, এক একটা বিল্ডিং এ এক একটা ডিপার্টমেন্ট, যেরকম ই ব্লকে ইঞ্জিনিয়ারিং আছে, কম্পিউটার আছে, ল আছে,
ঠিক আছে। এ ব্লকের মধ্যে যেমন ধর হোটেল ম্যানেজমেন্ট বা কোনো ম্যানেজমেন্ট, মাস কম আছে। আমাদের ডি ব্লকে তো আমি বললামই। বি ব্লকটা হচ্ছে টোটালটা ডেন্টাল, আর হচ্ছে সি ব্লকে হচ্ছে তোর প্যারামেডিক্যাল যেগুলো হয় সেই সব কোর্সগুলো সি ব্লকে হয়, ঠিক আছে। এবার এটা ফার্স্ট শুরু হয় 2008-এ এই ইউনিভার্সিটিটা, সেটা তখন নতুন কলেজ হয়, ডেন্টাল কলেজ, ঠিক আছে। মানে এখনো এটার নাম না বললেও যদি বলে ডেন্টাল কলেজ অনেকে চিনবে, মানে এখানকার যারা লোকাল আর কি। হ্যাঁ, আর বেসিক্যালি এটা একদম আউটসাইডের, একটু মানে একদম গ্রামের মধ্যে এরিয়াটা, ঠিক আছে। তো এইবার চারিদিকে যথারীতি খুব একটা লোক বসতি নেই। এই পিজি ফিজি হয়ে যত ওই পেন গেটসের বিল্ডিং গুলো আছে এবং তাদের ওনাররাই থাকে, আর যারা স্টুডেন্টরা থাকে, ঠিক আছে, বাইরে আর কি, ক্যাম্পাসের বাইরে। আর ক্যাম্পাসের ভিতরে তো ওটাই। এবং ক্যাম্পাস আমাদের কলেজ হয়েছে সকাল 8:30 থেকে সন্ধ্যা 4:30 পর্যন্ত। 5টা পর্যন্ত আমাদের লাইব্রেরি আর অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট খোলা থাকে। তারপর টোটাল বিল্ডিং যতগুলো আছে, ঠিক আছে, মানে এ বি সি নয়, A B D E এই 4টে বিল্ডিং, কাঁচের দরজা আছে নিচে, ঠিক আছে, মানে একতলায়, যেটা আমাদের যেটা গ্রাউন্ড ফ্লোর বলে, একতলা না গ্রাউন্ড ফ্লোর, কাঁচের দরজা পুরো লক করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, লক করে ওদের ওখানে আলাদা সিকিউরিটি, ওরা চাবি নিয়ে চলে যায়। আর বাকি সিকিউরিটি যারা ক্যাম্পাসে থাকে তারা তাদের মতো ক্যাম্পাসে থাকে, তাদের পোস্টিং ক্যাম্পাসই পড়ে, ঠিক আছে। সি ব্লকের মানে টপ ফ্লোরে লাইব্রেরি, তো সি ব্লকটা বন্ধ হয় না। এবার আমাদের যখন পরীক্ষা শুরু হয় তখন সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষা একবারে হয়ে যায়, ঠিক আছে। প্রথমে হয় মেডিকেল প্যারামেডিকেলের হয়, সমস্ত ইউনিভার্সিটির ছুটি থাকে। আদারওয়াইজ সমস্ত ইউনিভার্সিটির পরীক্ষা আগে হয়, মেডিকেল প্যারামেডিকেল পরে হয়। এটা অল্টারনেটিভ ইয়ারে বা কোনো বছর আগে হয় মেডিকেলের কোনো বছর পরে হয়। এবছর জিনিসটা হয়, এটা আমার ফার্স্ট ইয়ারের এক্সাম মাস্টার্সের, তো এবছর জিনিসটা হয় মেডিকেলের স্টুডেন্টরা থাকে, ঠিক আছে। আচ্ছা, আর সমস্ত ইউনিভার্সিটি ছুটি পড়ে যায়। এবার এখানে মোস্ট অফ দ্য স্টুডেন্টই হচ্ছে তোর লোকাল, ঠিক আছে। তারা বাসে করে, এখানে সব বাস সার্ভিস আছে, 275টার মতো বাস আছে, তারা বিভিন্ন রুটে যায়, টোটাল দিল্লি এনসিআর এর মধ্যে স্টুডেন্ট নিয়ে যায়, ঠিক আছে। তো মোটামুটি তোর ধর 5টার মধ্যে কলেজ খালি, যদি কলেজ চলে। এবার যখন ছুটি থাকে তখন ছুটি থাকে। আমাদের ছুটি ছিল 18 তারিখ পর্যন্ত। 19 তারিখ থেকে আমাদের এক্সাম হওয়া স্টার্ট, ঠিক আছে। এবার বাড়িতে গেলে তো পড়াশোনা হয় না, তো আমি সেখানে 17 তারিখ চলে আসি। 17 তারিখ সকালবেলা আমি দিল্লি ঢুকি, ঠিক আছে। 17 তারিখে কি হয়, আমার একটা মেয়ের সঙ্গে কথা হয়। সেই মেয়েটা হচ্ছে তোর ফিজিওথেরাপি পড়ে, তাহলে ও মেডিকেলের আন্ডারেই আসছে, পুরো পরীক্ষার জন্য চলে আসে। গোটা হোস্টেল বিল্ডিং এ বোধহয় 3 থেকে 4টে রুম খোলা ছিল। আর আমাদের হোস্টেলটা এতটাই বড়, যমুনা হোস্টেল যেটা তোকে বলেছি, মানে একটা ফ্লোরের মানে অপোজিট মুখোমুখি রুম আছে, একটা লাইনে 18টা রুম, আবার অপোজিটের লাইনে 18টা রুম। তাহলে ভাব কতটা লম্বা হোস্টেলটা, কতটা বড়। অত বড় 5তলা বিল্ডিং এর মধ্যে 4 থেকে 5টা রুমে মেয়ে এসছে, মানে পুরো ধুধু করছে, ঠিক আছে। আর বাকি সমস্ত বন্ধ। এবার কি হয়েছে, আমি যে মেয়েটার সঙ্গে কথা বলি, সেই মেয়েটার সঙ্গে না আমি কথা কোনোদিনই বলিনি, ঠিক আছে, তার আগে। তো ওর সঙ্গে দেখতাম সবাই ওকে অ্যাভয়েড করে চলতো, কেন চলতো কি চলতো জানতাম না, শুধু এইটুকু জানতাম ওর এগেইনস্টে কিছু একটা কেস হয়েছিল, যার জন্য ওকে হস্টেল থেকে বার করে দেওয়ার কথা হয়েছিল, ওয়ার্ডেনরা বলছিল, কিন্তু কেন কি বৃত্তান্ত কিছুই জানতাম না, ঠিক আছে। এই কথাটাও আবার আমি জানতে পারি স্নেহার থেকে। তুই মনে আছে তো, স্নেহা দেব কথা বলেছিলি একবার? হ্যাঁ, স্নেহার থেকে জানতে পারি যে ও না ওর সঙ্গে কেউ কথা বলে না, এরকম। আমি তো জানতাম না। তো সেদিনকে আমি 17 তারিখে এসছি, এসে সমস্ত জামা কাপড় ছিল ওয়াশিং মেশিনে দিয়ে, ওয়াশিং এরিয়া ওখানে আছে একটা হোস্টেলের মধ্যে, আমি বসেছিলাম। তো বসে ওর সঙ্গে আমি গল্প করছি। এবার এইখানে না সন্ধে অনেক রাত্রে হয়, মানে 7:45টার সময় তোর তখন আকাশ লাল হয়ে যায়, মানে পুরোপুরি সন্ধে না, মানে যেটা গোধূলি আমরা বলি না, ওই তখন 7:45, তখন এখানে গোধূলি চলে এই গরমকালটাতে। তখন মোটামুটি 8:30 বাজে। অটোমেটিক্যালি 8:30টার সময় সবাই খেতে চলে যায়, পুরো ক্যাম্পাসটা ফাঁকা। আমি বেরিয়েছিলাম একবার ওয়াক করতে, আমি ওয়াক করে আসছি আমার ডি ব্লকে, ঠিক আছে, আমার ডি ব্লকেই ক্লাস হয়।
লক দরজা, কাঁচের দরজা লক ভেতর থেকে, আমি আগেই বলেছি। আমি যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ি, মানে এটা হয় না স্বাভাবিক, একটা জায়গা থেকে তুই যাচ্ছিস, তাকিয়ে দেখলি ভেতরে কি আছে বিল্ডিংটার, তো সেভাবেই আমি তাকিয়েছি। তো দেখছি বারান্দা দিয়ে, মানে যে করিডোরটা আছে, একটা বাচ্চা ছোট্ট, মানে খুব বেশি হলে কত হবে, ওই ধর 3-4 ফিট হাইট হবে, 4 ফিটও হবে না, 2.5-3 ফিট মতো হাইট হবে, ছোট বাচ্চা, যেরকম তোর 7-8 বছরের, 6-7 বছরের বাচ্চা হবে, ছেলে। ছুটে আসছে, ঠিক আছে, ছুটে ছুটে এসে কাঁচের দরজাটার মধ্যে ধাপ 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 করে ধাপ করে সমানে মেরে যাচ্ছে। মানে এমন কি যে ও ওখানে স্ট্রাক হয়ে গেছে আর ও বেরোতে চাইছে। তো আমি দেখেছি, দেখে আমাদের 4টে স্টেপ উঠে তারপরে আর কি বারান্দাটা শুরু হচ্ছে। আমি 4টে স্টেপ উঠে গেছি, যেই মুহূর্তে গেছি কাঁচের দরজাটার সামনে, যেটা ধাক্কা যদি দেয়, যদি খোলে, আমি জানি ওটা খুলবে না, কারণ ওটা ওই নিচ থেকে লক করে দেওয়া, সে বাচ্চাটা না ভেতর দিকে দৌড় দিল, ঠিক আছে। আমি জাস্ট মুখ ঘুরিয়েছি যে সামনে যদি কোনো সিকিউরিটি থাকে তাকে বলবো, দেখছি কেউ নেই। পেছন দিকে তাকালাম, দেখছি করিডোর ফাঁকা। এবার প্রত্যেকটা করিডোরের শেষে একটা করে লাইট জ্বলে, যেখানে ওয়াশরুমটা আছে একদম লাস্ট মাথায় লাইট জ্বলে। এবার কলেজের করিডোর মানে বুঝতেই পারছিস বিল্ডিং এর কতটা লম্বা হবে, তো বাচ্চাটা কোথায় যাবে। আমি যদি 2-3 তলার করিডোরও দেখি তাহলেও ঠিক আছে, কিন্তু 1 তলার করিডোরের তোকে দুদিক দিয়ে উঠলেই তোকে সিঁড়ি পেতে হবে, মানে তুই মাঝখান দিয়ে ঢোকার কোনো জায়গা নেই, বুঝতে পেরেছিস তো। ও যদি স্ট্রেট যায়, ওকে প্রায় 700 মিটার মতো দৌড়ে যেতে হবে। অতটুকু বাচ্চা চোখের নিমিষে 700 মিটার কি করে দৌড়ে চলে যাবে, ঠিক আছে। হয়ে গেল, ওটা শেষ হলো। আমি হস্টেলে ঢুকলাম। এবার আমি কি করব না করব আমার তখন মাথা কাজ করেনি, আমি যেন একটা কেমন ঘোরের মধ্যে চলে গেছি, ঠিক আছে। মানে ওটা দেখার পরে যে ওটার পরে যে একটা স্টেপ নিতে হবে, আমি যে সিকিউরিটিকে বলবো, বাট আমি গিয়ে কাকে দেখাবো, আমি তো দেখতে পাচ্ছি কেউ নেই। আমি যথারীতি হস্টেলে ঢুকলাম। হস্টেল থেকে যখন বেরোচ্ছি কৌস্তব, আমার কি মনে হলো, আমার হস্টেলের, আমার গায়ে কাটা দিচ্ছে, আমার হস্টেলের থেকে বেরিয়ে মেসে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা দিয়ে দাঁড়ালে আর সোজা আমার ডি ব্লক দেখা যায়, ঠিক আছে। আমি মাঝে মাঝে তাকিয়েও দেখি ডি ব্লক দিয়ে, কারণ আমাদের রুমটা, মানে আমার যে ক্লাসরুমটা, ওটা দেখা যায়। অ্যান্ড আমি ক্লাসরুমের জানলা খুলে রেখে আসি, ঠিক আছে, কারণ এসি চলে, সেন্ট্রাল এসি দুটো আছে ওখানে লাগানো, তো প্রচন্ড ঠান্ডা লাগে, তো আমরা পেছন দিকে জানলা খুলি, কারণ দরজা খোলা পসিবল হয় না যখন প্রফেসররা পড়ান। তো আমি কি মনে হলো, আমি হঠাৎ করে তাকালাম এই জন্যই যে জানলাটা খোলা আছে দেখি, মানে ওটা আমার অভ্যাস। আমি তাকিয়ে দেখতে গিয়ে দেখছি ছাদের কার্নিশের উপরে সে বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে। কার্নিশের উপরে দাঁড়িয়ে রয়েছে? আর ইউ সিরিয়াস? আমি তাকে দেখতে পেয়েছি, সে স্ট্রেট আমার, হ্যালুসিনেট করছিলি না তো? না, আমি তাকে স্পষ্ট দেখেছি, সে দাঁড়িয়ে আছে। আমি যখন দেখলাম, আমি খানিকক্ষণ দাঁড়িয়ে দেখতে দেখতে সেই মেয়েটি, যে মেয়েটির সঙ্গে কথা বললাম, সে এসে আমাকে বলছে, তুমি কিছু দেখছো? স্পষ্ট কথায়, কুছ দেখ রহে হো আপ? দিয়ে আমি বললাম, হ্যাঁ ওই দেখো, वो देखो, तुम कुछ देख रहे हो? দিয়ে বলে আমি হাতটা দেখিয়েছি, দেখছি কিচ্ছু নেই। আর মেয়েটা জাস্ট একটা বাঁকা হাসি দিল, মানে একটা তাচ্ছিল্যের হাসি যেটা হয় না, সেই হাসিটা দিল। মেয়েটার সঙ্গে আমার আর একটা ইনসিডেন্ট হয়, তারও অনেকদিন আগে, আমি তার 3-4 মাস আগের কথা বলছি। মেয়েটা একটা ব্ল্যাক কালারের সালোয়ার পরেছে, যাচ্ছে। আমি একই হোস্টেলে থাকি, আমার বিল্ডিং এ 3 তলায়ও থাকে, আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি, তো যেতে আসতে দেখা হবে। আমি কলেজ বেরোচ্ছি, সেও বেরোচ্ছে, সে কলেজ যাচ্ছে না, সে অন্য কোথাও যাচ্ছিল। তখন আমাদের কলেজে একটা প্রোগ্রাম চলছিল, ঠিক আছে। তো আমি তাকে দেখলাম, তাকে আমি দেখে আমি তার সঙ্গে জীবনে কথা বলিনি, আমার মুখ থেকে অটোমেটিক বেরিয়ে গেল, আপ বহুত আচ্ছে লাগ রহে হো, অটোমেটিক। মেয়েটাকে দেখে বিশ্বাস করবি না, আমি মেয়েটার দিকে তাকিয়ে রয়েছি হাঁ করে, মানে ও আমার ক্রস করে চলে গেছে, আমার বিল্ডিং এর পাশেই ডি ব্লক, আমি বললাম আমার ব্লকটা, আমি আমার ব্লকের সিঁড়িতে একটা পা তুলে দাঁড়িয়ে রয়েছি। আমি দেখছি মেয়েটাকে, এমন মানে
আমি জানি না এটা এখানে বলা কতটা যুক্তিযুক্ত হবে। তোরা খুব ভালো করে জানিস আমি একটা স্ট্রেট, আমার মনে তখন এমন একটা ফিলিংস আসছে যেটা একটা মেয়ের একটা ছেলেকে দেখে বা একটা ছেলের একটা মেয়েকে দেখে হয়, বেসিক্যালি যেটাকে খুব সুন্দর হয়। লেসবো টাইপের ফিল পাচ্ছিলি? একদম তাই, মানে আমি তখন তাকে, মানে সে আমাকে অ্যাট্রাক্ট করছে রীতিমতো। সে কিন্তু চলে যাচ্ছে, সে কিন্তু আমার দিকে ফিরেও তাকায়নি, বাট আমি আগে দেখেছিস মেয়েটাকে? হ্যাঁ, আগেও অনেকবার দেখেছি তাকে, কিন্তু সেই দিন কেন আমার ওরকম মানে সে যখন আমার চোখের আড়াল হলো না, আমার ফট করে মনে হলো আমি এটা কি ভাবছি, মানে ঘোরটা কেটেছে লিটারেলি। এইটা একটা ইনসিডেন্ট হয়েছিল। তারপরে আমি ওর সঙ্গে আর কোনোদিনও ইন্টারাকশন করিনি। ওই 17 তারিখ আমার প্রথম ওর সঙ্গে ইন্টারাক্ট হলো, এবং 17 তারিখে আমি ওটা দেখলাম। মানে আমার দুপুরে কথা হয়েছে, একদম ভর দুপুরবেলা 3টের সময় বসে কথা হয়েছে। আমি তারপরে গিয়ে ঘুমিয়েছি, আমি ঘুম থেকে উঠে ওয়াকে বেরিয়েছি 7:30টার সময়। যখন ঘুরে আসছি 8:30 9:30 বাজে, তখন আমার সঙ্গে ওই ইনসিডেন্টটা হলো। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে হস্টেলের বিল্ডিং এর ইনসিডেন্ট। এবার আমি তোকে একটা কথা বলি, যেটা আমার যে ডি ব্লক, ঠিক আছে, ডি ব্লকের যে জিনিসটা, যে তোকে বললাম না বেসমেন্টে ফরেন্সিক নার্সিং, ফরেন্সিক সায়েন্সের ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, দুটো ডিপার্টমেন্ট বেসমেন্টে। ওখানে অবভিয়াসলি মর্গ থেকে লাশ আসে, কাটা হয়, খুব স্বাভাবিক ব্যাপার। তো আমাদের হোলি ফেস্ট প্রচন্ড বড় করে হয়। আমি হোলি ফেস্টে ডান্সে পার্টিসিপেট করি। হোলি ফেস্টে কি? হ্যাঁ, হোলি ফেস্ট মানে হোলির আগে একটা ফেস্টিভ্যাল হয়, যেটা আমাদের এবছর হয়েছিল তোর মার্চ মাসে নাগাদ হয়েছিল, ঠিক আছে। তো 1 মাস আগে থেকে সমস্ত পারফরমেন্স প্রিপেয়ার করা, তোলা, হ্যাঁ, বিভিন্ন রকম হয়। আর লাস্ট সপ্তাহগুলোতে না রাতের 1টা 1:30 2টো 3টে পর্যন্ত প্র্যাকটিস হয়। হোলি ফেস্টের আগের দিন সমস্ত ড্রেস এসছে, আমরা রাতে 2টো পর্যন্ত প্র্যাকটিস করেছি ওই লাস্ট উইকটাতে। হোলি ফেস্টে মানে ধর 16 তারিখে আমাদের ফেস্ট হয়েছে, আর ওই যে লাস্ট যে ফাইনাল উইক যেটা আমাদের, এবার কাল ধর আমার 16 তারিখ হোলি ফেস্ট, ঠিক আছে, মার্চের 16 তারিখ। তো আমরা সমস্ত ড্রেস এসছে, ড্রেস যার যে নাচে যে ড্রেস আছে সমস্ত ড্রেস কালেক্ট করে নিয়ে আসা, ঠিক আছে। গোপীদের ড্রেস, ঠিক আছে। আমি ক্লাসিক্যাল করেছিলাম, ভরতনাট্যম করেছিলাম, তো আমার ওড়িশি অ্যাটিয়ারে ছিল ওটা, তো ওড়িশি ড্রেস, গয়নাগাটি সমস্তটা নিয়ে আসছি। ভরতনাট্যম কি ওড়িশির মধ্যে পড়ে? না 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 না, ওর ভরতনাট্যম মানে ডান্সটার ফর্মটা ভরতনাট্যম ছিল, আর যে অ্যাটিয়ারটা আমাদেরকে দিয়েছিল ওটা অ্যাকচুয়ালি প্রপার ভরতনাট্যম না, সেমি ক্লাসিক্যালের মধ্যে ওটা ছিল আর কি। বাট যে অ্যাটায়ারটা আমাদের দিয়েছিল সেটা ওড়িশির অ্যাটায়ার দিয়েছিল, ঠিক আছে। আমি তোকে ফটো পাঠিয়ে দেবো, আমি তোকে ভিডিওটাই পাঠিয়ে দেবো, লিঙ্কটা, ওটা পাবলিশ হয়েছে এখানে ইয়েতে, ইউটিউবে আছে ওটা ভিডিওটা। তো যাই হোক, তো আমরা আসছি, আমরা ছিলাম হচ্ছে 4 জন, ঠিক আছে। আমি, সমৃদ্ধি, আর ইশিকা, আর হচ্ছে দেব, ঠিক আছে। সমৃদ্ধি হচ্ছে লয়ের স্টুডেন্ট, ইশিকা হচ্ছে আমারই জুনিয়র, আমার জুনিয়র মানে ও 3rd ইয়ার তখন ছিল ব্যাচেলার্স এর নার্সিং এর। আর স্নেহা ও তো সারাক্ষণ আমার সাথেই থাকে। তো আমরা 4 জন আসছি, এবং আমাদের হোলি ফেস্ট না টন মানে ফুলের হোলি, ঠিক আছে, ফুলও কি হোলি, তো টন ফুল নিয়ে আসা হয়, মানে ফুল ছড়ে মারিস তোরা? ফুল, হ্যাঁ, ফুল দিয়েই খেলা হয় হোলিতে, কোনো রং নয়, ঠিক আছে। রাধাকৃষ্ণ সাজানো হয়, সেই রাধাকৃষ্ণকে ফুল দেওয়া হয়, মানে জীবন্ত, হোয়াট এভার। তো ফুল তো এবার গাঁদা ফুল আনে, তো এবার গাঁদা ফুল তো ওরকম ছোড়া যায় না, ওটাকে ছিঁড়ে পাপড়িগুলোকে বার করে ঝুরঝুরে করে দেয়, বুঝলি তো। তো সেই আগের দিন রাত্রিবেলা বসে ওই যত গোলাপ আর যত গাঁদা ফুল, কুচো ফুল সমস্ত ছেঁড়া হয় বসে বসে, ঠিক আছে। যারা আমাদের এখানে মাসিরা যারা কাজ করে, তারা ওই গ্রাউন্ড ফ্লোরে, মানে গ্রাউন্ড ফ্লোর বলছি, লোয়ার গ্রাউন্ড ফ্লোরে যে স্পেসটা আছে মাঝখানে, ওইখানে, মানে ওরা কেউ কোনো রুমে বসে না, মাঝখানে একটা বিশাল স্পেস আছে, ঠিক আছে। সেই স্পেসের মধ্যে বসে আর কি ওরা ফুলটা ছেড়ে। আমি তোকে স্পেসটার ফটো তুলে পাঠিয়ে দেবো, আমি মানডে কলেজ গেলে আমি তোকে ফটো পাঠিয়ে দেবো। ওকে, পাঠাস। মানে 4 দিক থেকে বারান্দার মাঝখানে স্পেস, ঠিক আছে, 4 দিক থেকে করদো, 4 দিক থেকে ক্লাস, ওটা পুরো চলছে। এবার ওরা ওখানে ফুল ছিটছে, এবার করিডোরের যথারীতি সমস্ত লাইটস অফ, খালি সিঁড়ির সামনের একটা করে লাইট জ্বলছে। সেদিনকে তো খোলা, আমার ডি ব্লক খোলা,
সেদিনকে। তো আমরা 4 জন নিচে নামছি, ঠিক আছে? আমরা নিচে নেমেছি, ফুল ছিটছে দেখেছি, ওখানেই ছোট ছোট মানে ওই লাইট গুলো নিয়ে, এমার্জেন্সি লাইট গুলো নিয়ে বসে ওরা ছিটছে, ঠিক আছে? কারণ বাইরেটা তো ভেতর না যে আলো থাকবে, মাঝখানটাতে বসে আছে খোলা আকাশের নিচে। আমরা তখন রাত্রির অলরেডি 2:30 বেজে গেছে। আমরা তখন নিচে নেমেছি, দেখছি সবাই কাজ করছে দেখে টেকে। আমরা যখন উপরে উঠছি, 4 জন উপরে উঠছি, 2 জন সামনে 2 জন পিছনে, আমি আর স্নেহা সামনে, আর সমৃদ্ধি আর ইশিকা হচ্ছে পেছনে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, স্পষ্ট মনে হলো আমরা বেসমেন্ট থেকে গ্রাউন্ড ফ্লোরে উঠছি, পুরো সিঁড়িটা অন্ধকার, একটা মেয়ে দেখছি নেমে আসছে, টোটালি কিচ্ছু পরা নেই, তার কি বলছিস? কিচ্ছু পরা নেই। আর তারা এক্স্যাক্টলি তারা গেল, সেই মেয়েটা গেল আমার আর স্নেহার মাঝখান দিয়ে পুরো। ইভেন যদি আমরা দুজনে ভুল থাকি, আমাদের দুটো সিঁড়ির নিচে ইশিকা আর সমৃদ্ধি, ওরা দেখলাম স্যাট করে দুজন দুদিকে সরে গেল, আমি আর স্নেহাও সরে গেলাম, দেখলাম ওরাও সরে গেল। তোরা কিছু বলিসনি দেখে বা কথা বলার চেষ্টা করিস? হ্যাঁ, মানে নিচে সিঁড়িটা উঠে উপরের সিঁড়িতে উঠছি, তখন মানে আর 4-5 সিঁড়ি উঠলে আমরা গ্রাউন্ড ফ্লোর উঠে যাবো, ঠিক আছে? পুরো স্পষ্ট দেখলাম নেমে এলো। সমৃদ্ধি বলছে কন হয়েছে যা রে ও তুমি, ঠিক আছে? ও চিৎকার করেছে। আমার সামহাউ মনে হলো আমার গা পুরো ভার হয়ে গেছে সেই মুহূর্তে। আমি সমৃদ্ধির হাতটা দিলাম, চলো। স্নেহা বলছে, দিদি তুমি বুঝতে পারলে কি হলো? মানে ও তো বাংলাতে বলছে স্পষ্ট। আমি বললাম, বুঝলাম, চল চলে যাই। দিয়ে আমরা চলে গেলাম। পুরো স্পষ্ট দেখেছি আমরা, এবং আমাদের 4 জনের মাঝখান দিয়ে সে নেবে চলে গেল, কিচ্ছু পরা নেই, টোটালি নেকেড সে মেয়েটা, মেয়ে একটা। মানে তোরা 2 জন পাশাপাশি হাঁটছিস, তোর মাঝখান দিয়ে গেলে তো তুই বুঝবি জিনিসটা। এক্স্যাক্টলি। মানে পারলে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায় ওরা, মানে সেই জিনিসটা আমাদের, ঠিক আছে? এবার আই এম ব্যাক টু আমার হোস্টেল। এটা কোনো জীবিত মানুষ ছিল বলে মনে হচ্ছে কি তোর? না, ও যখনই চলে গেল না সামনে দিয়ে, তখনই মানে আমি পুরো স্টিফ হয়ে গেলাম, আমার পুরো গা ভার হয়ে গেল, এবং আমি আর নড়তে পারছি না, আমার মনে হলো। ওখানে সমৃদ্ধি চিৎকার করছে, উকি মেরে দেখছে, দেখে বললো, কই নেই হ্যাঁ, কাহা গেয়া, কোন থা, এরকম বলছে। তখন স্নেহা আমাকে বলছে, দিদি বুঝতে পারলেন? আমি তখন সমৃদ্ধি বললাম, সমৃদ্ধি চলো, কই নেই, চলো, বলে ওকে নিয়ে চলে আসলাম, ঠিক আছে? ব্যাক টু আমার হোস্টেলে আবার কি হচ্ছে তোর, আমি আর স্নেহা ওই হোলিরই পরপর আমি আর স্নেহাদের বাড়ি গেছি হোলির 2 দিন আগে। মানে কবে পড়েছিল দোল আমার ঠিক মনে পড়ছে না, তবে 16 তারিখের পরেই পড়েছিল, ঠিক আছে? তখন ছুটি আমাদের 3 দিন পড়েছিল, কারণ এখানে 2 দিন হোলি পালন হয়, আর একটা বোধহয় শনিবার রোববার দিয়ে বা কোনো একটা ছুটি দিয়ে আমাদের ছুটি ছিল 2-3 দিন। তো স্নেহাকে বলছি, বসে থেকে কি হবে, চল স্নেহা তোর বাড়িতে চলে যাই। স্নেহার বাড়ি হচ্ছে এখানে তুগলকাবাদে, ঠিক আছে? ও বাঙালি, শিলিগুড়ির মেয়ে, বাট ওর বাবা মা এখানেই থাকেন কাজ সূত্রে, তো এখানেই আছে। তো আমরা ওদের বাড়ি গেলাম, আমরা ওদের বাড়িতে ছিলাম। আমরা যেদিনকে ওর বাড়ি থেকে আসিনি সেদিনকে, ঠিক আছে? স্নেহার যত নর্থ ইস্টের মেয়েরা এখানে পড়তেছে সবাই স্নেহার বন্ধু। হ্যাঁ, আচ্ছা, যেহেতু জলপাইগুড়ি না, মানে ওর বন্ধু তো ওই নর্থ ইস্ট গুলোর সঙ্গেই পাতায়, কেন পাতায় জানি না, যত নর্থ ইস্টের মেয়ে ওর সব বন্ধু, ছেলে মেয়ে সব ওর বন্ধু। আচ্ছা। তো আমাদের বিল্ডিং এর 1 নম্বর রুমে, আমার ছিল 11 নম্বর রুম, 1 নম্বর রুমে 2টো মেয়ে থাকতো, তার নাম হচ্ছে কায়রা আর জলি, ঠিক আছে? কায়রা আর জলি। হ্যাঁ, কায়রা আর জলি। তো আমরা যেদিনকে লাস্ট স্নেহাদের বাড়ি থাকবো, যে কালকে সকালবেলা এসে আমরা কলেজ জয়েন করব, আমরা মার্কেটে যাই, আমরা অনেক কিছু শপিং করি। তো কায়রা মেনলি স্নেহার খুব ভালো বন্ধু, তো কায়রার জন্য স্নেহা একটা রিং কেনে, এবং এসে কায়রাকে ভিডিও কল করে সেই রিংটা দেখায় কায়রাকে, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, যে দেখ তোর জন্য এনেছি। তখন বাজে রাত্রি 10:30, তার মানে 10:30 থেকে তুগলকাবাদ থেকে গুড়গাঁও আসা পসিবল নয়,
এটা কত ডিস্টেন্স? খুব কমন জিনিস যে তুগলকাবাদে আসতে পারবো না আমরা রাত্রি 10:30 থেকে। ডিস্টেন্স কতক্ষণের? ডিস্টেন্স অনেকক্ষণ, 3 ঘন্টার মতো লেগে যাবে। তোর মেট্রো ফেট্রোতে আসলে তোর মোটামুটি 2-2.5 ঘন্টা লাগবে। আচ্ছা, মেট্রোতে এতক্ষণ লাগে? হ্যাঁ হ্যাঁ, মেট্রোতে এতক্ষণ লাগে। অনেকগুলো স্টেশন, 2টো মেট্রো ক্রস করে যেতে হয়। এখান থেকে মেট্রো ধরে তোর ধর প্রায় 12টা স্টেশন, তারপরে চেঞ্জ করে আরো 6টা স্টেশন, তারপর গিয়ে তুগলকাবাদের স্নেহার বাড়ি পড়বে, ঠিক আছে? তো অনেক টাইম লাগে। তারপরে এখান থেকে মেট্রো স্টেশন যেতে 1 ঘন্টা টাইম লাগে আমাদের এই ইউনিভার্সিটি থেকে। বললাম না একদম বাইরের দিকে, মেট্রো তো একদম টাউনশিপে, তাই না? তো যাই হোক, তো 10টা বাজে তখন করেছে। সেই দিনই রাত্রির 1:30টার সময় ওই জলি ফোনে কথা বলতে বলতে আমাদের একটা টিভি রুম আছে, ঠিক আছে? টিভি রুমে ও গেছে। এবার টিভি রুমটা কোথায়? আমাদের ওই 1 নাম্বার রুমের পাশে যেটা রিসেপশন, ওই রিসেপশনের পাশে একটা ছোট রুম করা আছে, যার মধ্যে একটা বড় এলইডি টিভি লাগানো আছে, এবং সেখানে যে 3টের যে চেয়ারগুলো মেট্রোতে থাকে না, একসঙ্গে 3টে সিটের, ওরকম সিট 6-7টা পাতা রয়েছে, ঠিক আছে? তো পেছনের একটা গেট, সামনের একটা গেট। জলি পেছনের গেট দিয়ে ঢুকেছে। ও দেখছে স্নেহা বসে আছে। আচ্ছা, ফার্স্টের বেঞ্চে, মানে 6-7টা বেঞ্চ রাখা আছে, ও পেছন দিক দিয়ে ঢুকেছে, ফার্স্টের দিকে বসে আছে স্নেহা। জলি বলছে, জলি গেছে স্নেহাকে, জলি আর ডাকেনি, ঠিক আছে? জলি দেখেছে যে ওটা স্নেহাই বসে আছে পেছন দিক থেকে। স্নেহার একটা খুব ফেমাস জামা আছে, মেরুন কালারের ফ্রক, ওটা পরে দুনিয়া ঘুরে বেড়ায়। ওরকম ফ্রক পুরো হোস্টেলে আর কারণ নেই, ঠিক আছে? আর যার সঙ্গে বিগত 3 বছর ধরে তুমি মেলামেশা করছো, যে 3 বছর ধরে একই হোস্টেলে তোমার সাথে আছে, তাকে তোমার নিশ্চয়ই পেছন দিয়ে চিনতে ভুল হবে না, খুব স্বাভাবিক ব্যাপার। তো দেখেছে স্নেহা বসে আছে, স্নেহা বসে বসে ফোন কানে দিয়ে বসে আছে, অথচ কোনো কথা বলছে না, ঠিক আছে? মানে মানুষ ফোনে যদি কথা বলে কানে দিয়ে, তাহলে তো হাও তো করবে শুনতে হলে, কারো কথা শুনলে। বাট স্নেহার কোনো সাউন্ড নেই। তো জলি ভেবেছে সামহাও কোনো প্রবলেম হয়েছে, এর জন্য স্নেহা গুম মেরে বসে আছে। জলি ঘুরে চলে এসছে। হ্যাঁ, তো পরের দিন সকালবেলা আমরা যখন এসছি, তখন আমি রুমে একা ছিলাম, তো স্নেহা আমার রুমেই ছিল। স্নেহা বলছে, দিদি আমি স্নান করতে যাচ্ছি, তুমি কারিয়াকে একটা ফোন করো, কারিয়াকে ফোন করে বলো ও রিংটা যেন নিয়ে যায়। তো আমি কারিয়াকে ফোন করেছি। ফোন করতে কারিয়া জলি দুজনেই এসছে, বসেছে আমাদের রুমে। স্নেহা স্নান টান করে বেরিয়েছে। জলি বলছে না, কারিয়াকে তখন আমাকে স্নেহা বলছে, দিদি ব্যাগের রিংটা আছে, তুমি কারিয়াকে দাও। আমি স্নেহার ব্যাগ থেকে রিং বার করে কারিয়াকে দিলাম। জলি তখন বলছে, কি সুন্দর হয়েছে, তোমরা দুজন তুমি গিয়ে শপিং করেছো দিদি, আমাকে জিজ্ঞেস করছে জলি দিয়ে, মানে হিন্দিতে বলছে আর কি। আমি বললাম, হ্যাঁ রে, আমরা কালকে শপিং টপিং করে দেখ না, রাত্রি 10টার সময় এসছি। হ্যাঁ, বলছি রাত্রি 10টার সময় তোমরা হোস্টেলে চলে এসছো? অত রাতে তোমাদের ঢুকতে দেয় না, কারণ আমাদের 9:30টায় গেট বন্ধ হয়ে যায়, 9টায় গেট বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তারপরে আর ঢুকতে দেয় না কাউকে, মানে এই তুই হসপিটাল গেট দিয়ে ঢুকলে হয়তো ভেতরেও তোকে ঢুকতেও দেবে না। যাই হোক, তো বলছে অত রাতে তোমরা 10টার সময় মার্কেটিং করে এসছো, তার মানে এখানে আস্তে আস্তে তো কটা বাজবে, 1টা বাজবে। বলছে অত রাতে আমাদের ঢুকতে দিয়েছে? দিয়ে আমরা বললাম, আমরা কি করে আসবো অত রাতে? 10টার সময় তো আমরা মার্কেটিং করে আসলাম, আমরা তো স্নেহার বাড়িতে ছিলাম, আমরা তো এই এসে এই তো স্নেহা ফ্রেশ হচ্ছে, আমি ফ্রেশই হইনি, এখন আমি ফ্রেশ হতে যাবো। তখন বলছে স্নেহা চলে আসেনি, স্নেহা না, ওরা বলে হচ্ছে দেব, ঠিক আছে? ওরা না স্নেহাটা না প্রোনাউন্স করতে পারে না, ওরা দেব বলে, ঠিক আছে? বলছে কি দেব এখন আসলো, তোমরা এখন আসলে? তো দেব তো কালকে বসে কথা বলছিল ওখানে। তখন কারিয়া বলছে, দেব আমাকে 10:30টার সময়। হ্যাঁ, তুই এই স্নেহার কথা বলিস? আমার ফোনেও ওর নাম স্নেহা দেব বলে কিছু একটা, দেব বলে, হ্যাঁ দেব বলে ডিবি, ওটা দেবই বলে, ওরা সব দেব প্রোনাউন্স করে, ঠিক আছে? বলছে জিনিসটা নিয়ে এরকম হলো ব্যাপারটা। ওকে দেখতে পেয়েছে, বাট ও অ্যাকচুয়ালি ছিল না, মানে ওর জিনিসটা নিয়ে হলো ব্যাপারটা। আমি আর স্নেহা তো স্নেহাদের বাড়িতে, অথচ জলি দেখছে স্নেহা রাত্রি 2টোর সময় ওই টিভি রুমে বসে আছে। ভাই ভীষণ ক্রিপি ব্যাপারটা, ভীষণ।
তো ফের এরকম হলো কি, জলি বলছে আমি তো দেখছি কালকে স্নেহা বসে টিভি রুমে কথা বলছিল, আমি তো ডাকতে গিয়েও পেছন দিয়ে ডাকিনি, ভাবলাম হয়তো যে কিছু একটা সিরিয়াস ম্যাটার হচ্ছে। হ্যাঁ কিন্তু স্নেহা না কথা বোঝে না। এই বলতে বলতে স্নেহা বলছে কি আমি, ও আমার মুখের দিকে তাকায়, আমি ওর মুখের দিকে তাকাই, কারণ আমরা তো জানি আমরা দুজন স্নেহার বাড়িতেই ছিলাম সেদিনকে রাত্রিবেলা। হ্যাঁ, তখন স্নেহা বলছে তুই ভালো করে দেখেছিস তোটা? আমি বলছি তুই মেরুন কালারের ফ্রক পরে বসেছিলি, আমি তোকে দেখেছি তুই মেরুন কালারের ফ্রকটা পরে বসেছিলি, বাট দিদি খুব উইয়ার্ড একটা জিনিস, আমি যার জন্য ওকে ডাকিনি যে ও না কথা বলছিল না, কানে ফোন ধরে বসেছিল। আচ্ছা, আমি সেই জন্য মানে ও ওই জন্যই ডাকেনি। তুই ভাব যদি ও ওকে ডাকতো আর ওটা কি থাকতো, আর ও যদি রেসপন্স করে দিত একবার, যদি রেসপন্স করে দিত একবার। কারণ ও মানে জলি এটাও বলছে যে আমি কাঁধে হাত দিয়ে ডাকতে গেছিলাম তাকে, বাট আমার মনে হলো কিছু অন্যরকম, যে স্নেহা কেন কথা বলছে না ফোনে, দেখ কেন কথা বলছে না ফোনে, ফোন ধরে আছে, তার মানে কিছু সিরিয়াস ম্যাটার হয়েছে যার জন্য ও মানে রেগে রয়েছে বা আপসেট রয়েছে, এই জন্য কথা বলছে না বলে আমি আর ডাকিনি ওকে। তখন কারিয়া বলছে আমাকে তো স্নেহা 10:30টার সময় মানে ওর বাড়ি থেকে ফোন করলো যে কারিয়া তোর জন্য এই রিংটা কিনেছি আমি। ও কি করে অত রাত্রে ওখানে আসবে? কিন্তু জলি জানতো না যে স্নেহা নেই এখানে, বুঝলি তো জলি জানতো না সে কথাটা। এবার কাম টু দ্য পয়েন্ট, যে কেন এত কিছু হয়। যেই মেয়েটার সঙ্গে আমার দেখা হয়েছে সেই মেয়েটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করে, ঠিক আছে? মানে যাকে দেখে তুই অ্যাট্রাক্টেড ফিল করেছিলি? এক্স্যাক্টলি, সেই মেয়েটার সঙ্গে আমার দুপুরে কথা হয়েছে, সেই মেয়েটার সঙ্গেই মানে ওই বাচ্চা ছেলের ইনসিডেন্টটা দেখার পরে সেই মেয়েটা একটা তার ছেলের হাসি দিয়েছে আমাকে দেখে। তো ওর থিওরি তো পরে আমি জানতে পারলাম, কথায় কথায় উঠলো। আমাদের এক সিনিয়র আছে কেরেন দিদি বলে, মানে সে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্যাচ, বাট আমাদের অনেক আগে পাসওয়ার্ড মানে আমার না লেট হয়েছে জয়েন করতে, বুঝেছিস তো? তো সেই জন্য ওরা অটোমেটিক ও আগে ভর্তি হয়েছে। আমার ব্যাচের কিছু মেয়ে আছে যাদের সঙ্গে ওরা একসঙ্গে সেম ব্যাচ পড়ার সঙ্গে, তো সেখানে না আর সিনিয়রিটি ব্যাপারটা আসে না, আমরা সব একসঙ্গে বসে আড্ডা মারি, ঠিক আছে? ক্যারেন্ডি সেদিনকে একটা ইনসিডেন্ট বলল ওই মেয়েটার, তার নাম হচ্ছে ফাইজা, মেয়েটার ফাইজা, ঠিক আছে? ফাইজার যে ইনসিডেন্ট কেরেন দিদি বলল, সেই ইনসিডেন্টটা শুনে আমি ওখানে রিয়াক্ট করিনি, আমি এসে স্নেহাকে জিজ্ঞেস করি, কারণ স্নেহা লাস্ট 3 ইয়ার্স ধরে ওই হোস্টেলেই রয়েছে, যে স্নেহা তুই বলেছিলি যে ফাইজা সঙ্গে কিছু একটা হয়েছে, ফাইজাকে একবার হস্টেল থেকে চলে যাওয়ার কথা বলেছিল, ওয়ার্ডেনের সঙ্গে ঝামেলা হয়েছে, কি হয়েছে? বলছে দিদি ও ব্ল্যাক ম্যাজিক করে, তুমি জানো না? দিয়ে আমি বললাম না জানি না। তখন স্নেহা কিছু ঘটনা বললো যেগুলো তোকে ও বলতে চেয়েছিল বাট বলতে পারেনি সামহাউ। মানে তোকে কন্ট্যাক্ট করেছিল বলার জন্য, ঠিক আছে? ও কিন্তু তোকে বলতে পারেনি। আমার রুম নাম্বার 11, স্নেহা আগে ওই বিল্ডিং এ 10 নাম্বার রুমে ছিল, আমার ঠিক পাশের রুম। 10 নাম্বার 11 নাম্বার রুমের মাঝখানে একটা দরজা আছে। ফার্স্ট যেদিনকে স্নেহার মা, আর সেই দরজাটা ঠিক আমার মানে আমি যদি বিছানাতে শুই আমার ডান হাতে দরজাটা পড়ে মাথার কাছে, তার সামনে দিয়ে দরজার সামনে দিয়ে আমার টেবিল, ওই দরজাটা তো বন্ধ, সামনে দিয়ে আমার টেবিল এবং ওই ঠিক কোনাটাতে আমার ঠাকুরের আসন রাখা। প্রথম যেদিনকে স্নেহার মা আমাদের বাড়িতে আমার হস্টেলে আসে, ওর মা আমাকে একটা কথা বলেছিল, তুমি এইখানে ঠাকুরটা রেখেছো, ভালো করেছো। দিয়ে আমি বুঝিনি কথাটাতে, আমি তখন বলছিলাম হ্যাঁ এটা পূর্ব মুখে ঠাকুর রাখতে হয়, তো সেই হিসাবে রেখেছি, না পূর্ব দিকে ঠাকুর রাখতে হয় উত্তরমুখী, মানে কিছু একটা আছে, আমি সেই হিসাব করেই রেখেছিলাম, ঠিক আছে? মা বলেছিল, আমার মনে নেই পূর্ব মুখ বা উত্তর মুখ করে ঠাকুর রাখতে হয়, আমি সেই হিসাব করে ওখানে রেখেছি। তো স্নেহার মা বলছিল এখানে রেখেছো তো ভালো করেছো, খুব ভালো জায়গা চুজ করেছো। আমি সেদিনকে বুঝিনি। স্নেহা আমাকে তারপরে ওই যখন আমি স্নেহাকে জিজ্ঞেস করি ফাইজার কথা, তখন স্নেহা আমাকে বলে
স্নেহা সেই ঘটনা যেটা তোকে বলতে গেছিল বাট বলতে পারেনি অনেকবার, তুই কন্ট্যাক্ট করেছিস, ও ছিল না, ও করেছে, তুই ছিলি না। আচ্ছা 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 ঠিক আছে, তোর তো কথা হলো না তার সঙ্গে। স্নেহা আরো কিছু শেয়ার করতো, ওর বাড়িরও কিছু ঘটনা ছিল। আমি বলবো তোকে আরো একবার কন্ট্যাক্ট করতে। এই ঘটনাটা স্নেহা আমাকে সেদিনকে বলে, ঠিক আছে? স্নেহা আমাকে কি বলে? স্নেহা আমাকে এটাই বলে যে দিদি, ফেজার সঙ্গে একটা বাচ্চার আত্মা থাকে, এবং সেটা কনফার্ম করেছে বৃন্দা। বৃন্দা হচ্ছে স্নেহার যে কারেন্ট রুমমেট, ঠিক আছে? বৃন্দা ফেজার সঙ্গে রুম শেয়ার করেছিল, 2 রাত থেকেছে, ও আর থাকতে পারেনি, ও চলে এসছে। বৃন্দা বলছে অ্যাকর্ডিং টু, মানে তখন বৃন্দা আমার সামনে বসা আমাদের রুমে, আমি বৃন্দা স্নেহা তিনজনে বসে কথা বলছি। বৃন্দা বলছে যে বৃন্দা ঘুমাচ্ছিল ঘরে, রুমের মধ্যে ঘুমাচ্ছে বৃন্দা, হঠাৎ করে ওর মনে হচ্ছে যে পিক পিক জুতোগুলো পরে না বাচ্চারা, ওরা জুতো পরে ঘরের মধ্যে কে যেন হাঁটছে, ওর মধ্যে জুতো পরে কে যেন ঘরের মধ্যে হাঁটছে। একটা রুমে 2টো মেয়ে থাকে, 2 শেয়ারিং ওটা, সেখানে একটা বাচ্চা জুতো পরে হাঁটছে। রাত্রির 3টে বাজে তখন। বৃন্দা উঠে পড়েছে, ফেজা বসে আছে, ঠিক আছে? আচ্ছা। ফেজা বসে আছে, বলছে ফেজা পুরো চুল খোলা, একটা লাল রঙের গাউন পরেছে, একদম টকটকে লাল, একটা টিপ পরেছে বড় করে, চুল খুলে বসে আছে। ফেজার মানে কার্লি হেয়ার, মানে ওর কার্ল, এত কার্ল, পুরো সেই ম্যাগির মতো কার্ল, তার কার্লি হেয়ারই ওর কোমর পর্যন্ত, মানে কোমর ছাড়িয়ে, কোমর পর্যন্ত না, কোমর ছাড়িয়ে ওর হেয়ার, মানে ওই কার্লি হেয়ার টানলে বোধহয় কত দূর যাবে জানি না আমি, ঠিক আছে? মানে কার্ল হেয়ার তো এমনি শর্ট লাগে, ওর ওই কার্লি হেয়ার অবস্থাতেই ওর কোমর ছাড়িয়ে চুল, তাহলে ভাব ওর চুল যদি স্ট্রেট করা হয় কত লম্বা হবে। তো যাই হোক, ও ওইভাবে বসে আছে, একটা ক্যান্ডেল জ্বলছে সামনে, একটা টুলের সামনে একটা ক্যান্ডেল জ্বলছে, আর ও ওইভাবে বসে আছে। বৃন্দা উঠে দেখছে ওই কেস। এটা মুসলিম ভাই? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তা সত্ত্বেও এইসব? হ্যাঁ। তো তখন ফেজা বলছে ওদের কিন্তু, মানে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এগুলো হারাম পুরোপুরি, ঠিক আছে? এগুলো করা যায় না। জানি না। বৃন্দাকে ফেজা বলছে শুয়ে পড়ো, তোমাকে চিন্তা করতে হবে না, ও তোমায় কিছু করবে না, ওকে ইনস্ট্রাক্ট করা আছে। জিও? হ্যাঁ জিও কিছু বলে? হ্যাঁ, ঠিক আছে। বৃন্দা বলছে ওই সিচুয়েশনে আমার রাত্রে ঘুম আসবে? আমি কন্টিনিউ শুনছি একটা পিক পিক করে বাচ্চা হেঁটে যাচ্ছে ঘরের মধ্যে, হ্যাঁ, আর ফেজা ওভাবে বসে রয়েছে, আর আমাকে বলছে তুমি শুয়ে পড়ো, ও তোমায় কিছু করবে না, ওকে সেভাবে ইনস্ট্রাক্ট করা আছে। ও জাস্ট এসছে, ওই কিছুক্ষণ পরেই ও ঘুমিয়ে পড়বে। বৃন্দা বলছে আমি চুপ করে ঘুরে ফেজার দিকে তাকিয়ে শুয়ে রইলাম, মানে আমি যে ওর দিকে পিছন করে শোবো, আমার ভয় লাগছে। কিছুক্ষণ পর দেখছি ফেজা 2 হাত বাড়িয়ে ডাকছে, যেরকম করে বাচ্চাকে ডাকে না, মানে ধর মা খাটে বসে আছে, বাচ্চাটা হয়তো নিচে খেলছে, এরকম 2 হাত বাড়িয়ে ডাকে না, যে আয় চলে আয়, ওভাবে ডাকছে, আয় চলে আয়, এবার ঘুমিয়ে পড়, এরকম করে ডাকছে। বলছে ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ, ফট করে মোমটা অফুজি হয়ে গেল, ফেজা ঠিক এমন করে শুলো যেন মনে হচ্ছে সামনে কেউ ওটা শুয়ে রয়েছে, আর হাত দিয়ে না চাপড়াচ্ছে, মানে যেরকম বাচ্চা ঘুম পাড়লে যেরকম চাপড়ায় না হাত দিয়ে, ওরকম করছে। আর আমাকে বলছে ঘুমিয়ে পড়ো বৃন্দা, ও শুয়ে পড়েছে। বলছে ওই দিন আমার লাস্ট, প্রথম দিন কিছু হয়নি, সেকেন্ড ডে ওটা বৃন্দার ছিল। আমি পরের দিন সকালবেলা মালপত্র নিয়ে বেরিয়ে চলে এসেছি। একটা ঘটনা। নেক্সট ইনসিডেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে স্নেহার সাথে। স্নেহার সাথে কি হচ্ছে, স্নেহারা বলছে নর্মাল ঘর, ওরা তখন 10 নম্বর রুমে থাকতো, স্নেহা, ছায়া। ওকে কেউ মানে হোস্টেল থেকে বার করে দেওয়া এইসব নেয়নি? হ্যাঁ নিয়েছে, ইনস্ট্রাকশন ওর এসেছিল ওর এগেনস্টে, সেটা নিয়ে ওর বাবা মা প্রচুর ঝগড়া করে গেছে। কি হয়েছিল? স্নেহা, ছায়া আর বিনা, ঠিক আছে, এরা 3জন একটা রুমে থাকতো, 10 নম্বর রুমে। তো
রাত্রিবেলা স্নেহারা শুয়েছে, স্নেহার সামহাও দরকার হয়েছে জল ভরতে আসার যে আমাদের যে জলের যে অ্যাকোয়াগার্ডটা, যে কুলারটা আর কি, ওই তোর ওয়াটার কুলারটা, সেটা হচ্ছে তোর 13 নাম্বার রুমের কাছে। ঠিক আছে, তাহলে ওকে 3টে রুম পেরিয়ে আসতে হচ্ছে। ও যখন বেরিয়েছে ওর মনে হয়েছে কুলারের পেছন দিয়ে একটা বাচ্চার হাসির আওয়াজ। ঠিক আছে, বাচ্চারা যেরকম হাসে, বাচ্চার হাসির আওয়াজ। তো ও কুলার থেকে জল ভরে নিয়ে এসছে। মানে ওর কতটা সাহস, ও অতটা গেছে 3টে রুম পেরিয়ে করিডোর দিয়ে। ঠিক আছে, রাত্রিবেলা তখন 12:30 1টা বাজে। তো এসছে যখন, ঘুরে দেখছে ছায়া আর বিনা দুজনে উঠে বসে রয়েছে। বলছে, তোরা কি হলো, তোমরা উঠে বসে আছো কেন? বলছে, তুমি আওয়াজটা শুনলে? আমাদের রুমের বাইরে থেকে একটা বাচ্চা হাসছে। এত রাতে বাচ্চা কোথা থেকে আসবে? তো স্নেহা বলছে, রুমের বাইরে না, কুলারের পিছনে কিছু একটা আমার মনে হয়েছে। আমি জল ভরতে ভরতেও আমার মনে হলো, আর আমি যখন গেটের বাইরে তখনও শুনলাম এরকম। কিছু না, তোমরা শুয়ে পড়ো বলে যথারীতি দরজা লাগিয়ে 3জনে শুয়ে পড়েছে। এরপর শুরু হচ্ছে ঘটনা। স্নেহা বলছে দিদি, আমার পুরো স্পষ্ট আমার বিছানার মধ্যে কেউ একটা এসে উঠে পড়লো, মানে বসা না, মানে চড়ে উঠে পড়লো। ঠিক আছে, আমি ঘুরে দেখছি আমার চাদরটা একদিকে চলে গেছে। মানে কেউ যদি খামচে ধরে ওঠে বিছানাতে, যেমন চাদর একদিকে সরে যায় না, সেরকম সরে গেছে একদিকে, মানে একদিকে জড়ো হয়ে গেছে কিছুটা চাদর। আর আমি দেখতে পাচ্ছি একটা জায়গা ডেবে রয়েছে আমার তোর কি বলে, ম্যাট্রেসের। তারপর শুরু হলো নকিং। আমি ছায়াকে হাত বাড়িয়ে, মানে ছায়ার পাশের বেড হচ্ছে, স্নেহার পাশের বেড হচ্ছে ছায়া, তার পাশের বিনা। আমি হাত বাড়িয়ে ছায়াকে ডাকবো, শুরু হলো দরজায় নকিং। ফ্রিকশন অফ আ সেকেন্ডের মধ্যে নকিং দরজা থেকে জানলায় যাচ্ছে। এবার ভাব, আমাদের হস্টেলের একটা লাইনে 18টা রুম। ঠিক আছে, ওরা 10 নাম্বার রুমে থাকে। কেউ যদি বদমাইশি করে, এ পাশ থেকে যদি ঘুরে পেছনেও যেতে যায়, ওরা 10টা রুম পেরিয়ে যেতে হবে, আর এ পাশ থেকে 8টা রুম পেরিয়ে যেতে হবে। ফ্রিকশন অফ আ সেকেন্ডের মধ্যে তোর 2টো দরজা জানলাতে মানে নকিং হওয়া পসিবল নয়। আর আমাদের জানলা হচ্ছে কাঁচের জানলা। ঠিক আছে, তোর বাইরে তুই সম্পূর্ণ দেখতে পাবি, যার জন্য আমাদের সবসময় পর্দা ইউজ করতে হতো। সম্পূর্ণটা দেখা যায় বাইরে থেকে ভেতরে। তো যেই ওরা উঠে বসেছে আর লাইট জ্বেলেছে, তখন ওই মানে দেখছে যে তোর যে ম্যাট্রেসটা তখন আর দাবা নেই। ঠিক আছে, নর্মাল হয়ে গেছে ম্যাট্রেস। উঠেছে, দরজা খুলেছে, কেউ নেই। জানলায় সঙ্গে সঙ্গে নক গিয়ে জানলার পর্দা যেই সরিয়েছে, কেউ নেই। এবার স্নেহা বলছে, আমি এসে বসবো কি, লোহার বড় আলমারি, আমাদের বড় বড় লোহার আলমারি দেয়, আলমারিটা রীতিমতো দুলছে, মানে সামনে পেছনে নয়, 2 দিকে দুলছে। হ্যাঁ, সাইড বাই সাইড দুলতে দুলতে দরজা খুলে গেল, যেখানে আলমারির দরজা তো লক করা, সেই দরজা খুলে গেল। সমস্ত যত জিনিসপত্র রয়েছে সমস্ত ঝরঝর করে পড়ে গেল, আলমারিটা পুরো দুলছে দুদিকে। বলছে, আমরা চোখের সামনে দেখছি ঘরের লাইট জ্বলছে তখন সেই মুহূর্তে। কোনো হ্যালুসিনেশন না, কোনো ঘুম নয়, কিচ্ছু নয়। আমরা 3জনে সজাগ, 3জনে দেখছি। বলছে, বিনা ওখান থেকে উঠে পারলে আমার বিছানাতে চলে আসে, আর গোটা ঘরে ঝুনঝুনির আওয়াজ। বাচ্চারা ঝুনঝুনি করে জানিস তো, গোটা ঘরে ঝুনঝুনির আওয়াজ হচ্ছে, ঝুনঝুন ঝুনঝুন করে গোটা ঘরে। বলছে, আওয়াজটা এই মাথা থেকে ও মাথা যাচ্ছে, ও মাথা থেকে ও মাথা, আর ঠিক যেদিকে যাচ্ছে সেদিকেই মানে নকিং হচ্ছে। দরজার কাছে গেলে দরজায় নক হচ্ছে, জানলার কাছে গেলে জানলায় নক হচ্ছে। বলছে, দরজার বাইরে ধরে নিলাম কেউ দাঁড়িয়ে নক করছে, আমরা জানলার বাইরে দেখছি নক হচ্ছে, অথচ কেউ নেই বাইরে। আর আমাদের গোটা ক্যাম্পাসেতেই লাইট, তোর মানে কোনো অন্ধকার জায়গা নেই। গার্লস ক্যাম্পাস তো পুরোটাই লাইট, পুরো বড় বড় হ্যালোজেন লাগানো 2-3 হাত দূরে দূরে পুরোটা। ওরা বলছে, আমরা দেখতে পাচ্ছি নক হচ্ছে, বাট কেউ নেই, গোটা ঘরে ঝুনঝুনির আওয়াজ হচ্ছে। আর পুতুলের হাসি, মানে পুতুল দেখবি, মানে পুতুলের দিকে যেমন কথা বললে যেরকম হয়, রেকর্ডেড থাকলে যেটা হয় আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি,
পুতুলের দেখবি অনেক পুতুল, ওই যে সেই ছাইয়া ছাইয়া পুতুল আগে পাওয়া যেত আমাদের, তারপরে এখন দেখবি ওই ইয়েগুলো পাওয়া যায়, তোর ক্যাকটাস গুলো পাওয়া যায়, বা পুতুল দেখবি ওরকম চাপ দিলে খিক করে হাসে, ওই ঠিক ওই রকম সাউন্ডে হাসছে আর ঝুনঝুনি দৌড়াচ্ছে আর করছে। বলছে সারাটা রাত আলমারি নড়েছে, ওরকম হয়েছে। এবার ভাব একটা মানুষ ওখানে দাঁড়িয়ে ওই সিচুয়েশনে কি করবে রাত্রি। বলছে পুরো ভোর 3:30 4:45 পর্যন্ত ওই হলো। তারপর আস্তে আস্তে আলমারি নড়া বন্ধ হলো, আলমারির দরজা দাম করে বন্ধ হয়ে অটোমেটিক ওর হাতল ঘুরে লক হয়ে গেল। অথচ সমস্ত জিনিস নিচে ছড়ানো, আলমারির যত জিনিস আছে। আর ওর নকিং বন্ধ হলো, ঝুনঝুনির আওয়াজটাও বন্ধ হয়ে গেল। তখন 4টে বলছে আমি পড়ি কি মরি করে দৌড়ে বেরিয়ে গেছি। আর আমি বাইরে বসেছিলাম, মাকে ফোন করেছি আমাকে এসে নিয়ে যাও। তারপর এটা গেল বাচ্চার সেকেন্ড ঘটনা। বাচ্চার থার্ড ঘটনা, একটা মেয়ে হস্টেলে ঘুমাচ্ছে, তো স্নেহা রুম চেঞ্জ করে করে উপরে চলে যায় দোতলায়, ঠিক আছে, দোতলায় না সরি 3তলায় চলে যায়। 3তলায় সেকেন্ড ফ্লোর ফায়জা থাকে। ফায়জা 4-5টা রুম পরে সেই মেয়েটা স্নেহার সঙ্গে মানে সেই মেয়েটার সঙ্গে স্নেহা রুম শেয়ার করে, মানে যে মেয়েটা ছিল তার, মানে আমি বলছি এই ইনসিডেন্টের 1-1.5 মাস পরের কথা, ঠিক আছে। শীতকাল, সমস্ত বন্ধ, ফ্যান ট্যান এসি ফেসি বন্ধ। দেখছে যে ওই সেই পিক পিক জুতোর আওয়াজ হচ্ছে করিডোর দিয়ে। আর ফাঁকা করিডোরে আওয়াজ হলে আওয়াজটা তো ফাটে না জিনিসটা, হ্যাঁ বিশাল ক্রিপি জিনিসটা। হ্যাঁ, পিক 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 করে কে যেন হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এই মাথা থেকে ওদিকে যাচ্ছে, ওদিক থেকে এদিকে আসছে। খানিক বাদে দেখছে একটা বড় মানুষের পায়ের আওয়াজ, কারণ শীতকালে এগুলো সবই শোনা যায়। খুলে দেখছে ফায়জা। আচ্ছা, ঠিক আছে। এইবার ফায়জা মানে বেরিয়ে তখন যাচ্ছে অ্যাকোয়াগার্ডে জল নিতে, আর ওরা আর কিছু বলে না, দরজা বন্ধ করে দেয়। খানিকক্ষণ পরে দেখছে, মানে তার প্রায় 15-20 মিনিট কেটে গেছে, ঠিক আছে, ওরা শুয়ে পড়েছে। আবার পিক পিক জুতোর আওয়াজ, সাথে একটা বড় মানুষের পায়ের আওয়াজ। তো ওরা অনেক সাহস করে, যেহেতু ফায়জার কেস ছিল, ঠিক আছে, তার মাঝেই ফায়জার কেস ধরা পড়ে। কিভাবে ধরা পড়ে বলছি। তো ফায়জা দেখে ওরা দরজা বন্ধ করে দিয়েছিল, ঠিক আছে, কিন্তু যদি মানে যাতে ফায়জা মানে আর কিছু না হয় আর কি, ওরা শুয়ে পড়েছিল। কিন্তু আবার যখন পিক পিক সাউন্ড হচ্ছে, কিউরিসিটিতে ওরা দরজা খুলেছে। আবার খুলে দেখছে ফায়জা হেঁটে যাচ্ছে, এবং দেখবি বাচ্চারা যারা খুব দুষ্টু বাচ্চা বা একটু ছোট বাচ্চা হয়, মায়েদের আঁচল ধরে আশেপাশে ঘুরে হাঁটতে হাঁটতে, আর মায়েরা তাদেরকে হাত ধরে এদিক ওদিক দেখতে দেখতে চলে। তো ঠিক ওইভাবে ফায়জা যাচ্ছে, ফায়জার চারপাশ থেকে পিক পিক জুতোর মানে ফায়জার সামনে দিয়ে পিক পিক জুতোর আওয়াজটা আসছে, এবং ফায়জা ওরকম দেখতে দেখতে যাচ্ছে, যেন মনে হচ্ছে ওর বাচ্চা একটা কেউ ওর সঙ্গে হাঁটছে। তার দুই দিক দিয়ে ও মানে বাচ্চাটা বোধহয় ঘুরতে ঘুরতে এদিকে আসছে, একবার ওদিকে যাচ্ছে, আর ও ওরকম দুদিকে দেখতে 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 যাচ্ছে ফায়জা। পুরো স্পষ্ট আওয়াজ পিক পিক জুতোর, আর ওর পায়ের জুতোর আওয়াজটা হচ্ছে আলাদা খসখস করে। বাট বড়দের জুতোতে আর পিক পিক জুতোতে আওয়াজ পিক পিক আওয়াজ তো হবে না, যেটা বাচ্চাদের হয়। দুটো বলছে, দুটো আওয়াজ পুরো ক্লিয়ার শোনা যাচ্ছে, যে একটা বড় মানুষের জুতো পরে যেরকম, স্যান্ডেল পরে যেরকম খসখস একটা সাউন্ড হয়, সেরকম খসখসে সাউন্ড হচ্ছে, সাথেই পিক পিক জুতোর আওয়াজ। ঠিক আছে, এবার দিস ইজ দ্য ফাইনাল ইনসিডেন্ট। ওকে, তার আগে বলি, ফায়জা প্রত্যেক দিন রাত্রিবেলা আমাদের মেয়েরা ওই লনের মধ্যে ঘুরে, আমাদের বিশাল লন আছে ওখানে, আমি আগের বারও বলেছিলাম রেকর্ডিং এ, যে লন দিয়ে আসতে গিয়ে আমি ভয় পেয়েছিলাম। রাত্রিবেলা সেই লনে মেয়েরা অনেক ঘুরে, ঠিক আছে। তো ফায়জার নামে এরকম অ্যালিগেশন আসে, ফায়জা প্রত্যেক দিন কালো বা রেড কালারের গাউন পরে, বড় টিপ পরে, ওর রুমের ব্যালকনি আছে, ও ব্যালকনি দিয়ে পুরো সমস্ত মানে যারা থাকে ওখানে কিছু এক দৃষ্টে তাকিয়ে থাকে। আর ওর চোখ ঘুরতে থাকে চারিদিকে, ঠিক আছে, যেন ও কাউকে একটা পার্টিকুলারলি ফলো করছে।
এবং সেটা দেখে মেয়েরা ভয় পায়, মেয়েরা ওয়ার্ডেনকে জানায়। আমাদের এখানে একজন ওয়ার্ডেন আছেন যিনি বাঙালি, তো স্পেশালি ওনাকে জানায়, কারণ এদের খুব একটা ভালো ধারণা যেটা হচ্ছে বাঙালিরা কালা জাদু করে, ঠিক আছে? তো পুরো ইন্ডিয়ার একটা মিসকনসেপশন হয়ে গেছে। হ্যাঁ, বাঙালিরাই কালা জাদু করে, ঠিক আছে? তো কামাখ্যা, হ্যাঁ, ওটা থেকেই এসছে, ওই মায়াং থেকেই মেনলি কিন্তু এসছে পুরো ব্যাপারটাই। হ্যাঁ, ওখান দিয়েই কনসেপ্টটা এসছে, কিন্তু ওটা বাঙালিদের উপরে চলে থেকে বেশি এই জিনিসটাকে এনেছে হচ্ছে ভুলভুলাইয়া বলে যে মুভিটা রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই মিসকনসেপশন একটা, যাই হোক। হ্যাঁ, তো ওর ওই যে অ্যাটের যেটা ফেজা পরে দাঁড়িয়ে থাকে, সেইটা দেখেই সবার মন, মানে দেখেই বোঝা যায় যে ও ওই ধরনের কোন একটা কাজ। বাঙালি নাকি? হ্যাঁ, ফেজাও কি বাঙালি? না না না, ফেজা বাঙালি না, ফেজা তো নন বেঙ্গলি, এখানকারই মেয়ে, দিল্লি লোকালের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, দিল্লি না, হরিয়ানার মেয়েও। তো হরিয়ানভি, হ্যাঁ। তো ও একটা ওরকম লাল গাউন বা ব্ল্যাক কালারের গাউন পরে, কিন্তু ওর হাত ভরা থাকে চুড়িতে, লাল চুড়িতে, আর লাল বড় টিপ পরে, গোটা কপাল জুড়ে চুল খুলে ও দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে একটা কিছু দেখে, মানে কাউকে একটা খোঁজে আর কি। মানে হয়তো মানে ওর মানে এরকম মনে হয় যে তুই ধর কোথাও একটা দাঁড়িয়ে কোনো একটা পার্টিকুলার মানুষকে দেখছিস এবং সে মানুষেরই ছোটাছুটি করে চারিদিকে, তো নজরটা যেমন তার সঙ্গে ঘুরবে সেরকম ঘুরে। এটা দেখে ওয়ার্ডেনকে কমপ্লেন করে, যিনি হেড ওয়ার্ডেন আমাদের, উনি বাঙালি। তো বলে যে আপনি তো বাঙালি, তো আপনি দেখলে ভালো বুঝতে পারবেন। তো ওয়ার্ডেন নোটিস করে, এবং ওয়ার্ডেন নোটিস করে ওয়ার্ডেনের বক্তব্য হচ্ছে মানে ওকে দেখে ওয়ার্ডেনের বুক কেঁপে গেছে। ওয়ার্ডেন বলছে ওর যে বিভৎস রূপ, ওই রূপ মানে ওটা যেন কিভাবে যেন মনে হচ্ছে যেন মানে উনি ভয় পেয়ে গেছেন, ঠিক আছে, দেখে বিভৎস রূপ। তো ওকে কমপ্লেন করা হয়, ওর বাবা মা এসে ঝগড়া করে এই নিয়ে যে আমার মেয়ে হোস্টেলে থাকবে, আমার মেয়ের এটা ফ্রিডম আছে, ও কি জামা কাপড় পরবে না পরবে, কেউ কিছু বলতে পারবে না আমার মেয়েকে, ঠিক আছে? কাম টু দ্য ফাইনাল পয়েন্ট, যেটা আমাকে কেরেন দিদি বলে, মানে আমরা ক্লাসে বসে আলোচনা করি, তখন আমাদেরও ক্লাস হচ্ছে না, সেকেন্ড ইয়ারেরও ক্লাস হচ্ছে না, তখন আমরা ফার্স্ট ইয়ার, গত বছরের কথা বলছি। কেরেন দিদি 13 নাম্বার রুমে আসে, 13 নাম্বার রুমে থাকে নিতা আর পিপলি বলে, পিপলির ভালো নাম কি আমি জানি না, ঠিক আছে? ও ছোট্টখাট্টো, ওকে সবাই পিপলি বলে, আমরাও মানে ওই যেহেতু কেরেন দিদি, স্বাতি দিদি ওরা আমাদের সিনিয়র, ওরা ওকে পিপলি বলে, তো আমরা ওকে পিপলি বলি। আর নিতা থাকে ওখানে, নিতার সঙ্গে আমার ইন্টারাকশন আছে, পিপলির সঙ্গেও ইন্টারাকশন ছিল, কারণ ওই একটা রুম নিয়ে প্রবলেম ছিল, তো ইন্টারাকশন ছিল আমাদের মধ্যে, ঠিক আছে? তো কেরেন দিদি, স্বাতি দিদি, মহিমা দিদি, এরা হচ্ছে আমাদের সিনিয়র। ওরা অলওয়েজ ওই পিপলিদের রুমে থাকে, কারণ ওদের হস্টেল হচ্ছে কৃষ্ণা হস্টেল, ওরা কৃষ্ণার 5 তলায় থাকে। এবার আমাদের তো খুব কম টাইম দেয় লাঞ্চের জন্য, তো ওরা ডি ব্লক থেকে আসে, লাঞ্চ করে আর ওই 5 তলায় ওঠে না, ওর ওই 1 তলায় পিপলিদের রুমে বসে কথা বলে, 13 নম্বর রুমে। অনেক সময় রাত্রিবেলা ওরা খেয়ে দিয়ে চলে আসে, এসে বসে গল্প করে, অনেক রাতের 11টা, 11:30 সময় ওরা হয়তো ওদের হোস্টেলে বেরিয়ে যায়, বুঝলে তো? এবার একই গ্রাউন্ডের মধ্যে হোস্টেল, অসুবিধা তো নেই না। হ্যালো হ্যালো, আমি আছি, শুনছি। হ্যাঁ আছিস? হ্যাঁ, ভয় লাগছে তোর? ভয় লাগছে মানে কি, আমি তো তোকে প্রথম থেকেই বলছি আমার প্রচন্ড ভয় লাগছে, আমি পিজিতে একা রয়েছে, আমার রুম নেই, আর সামনে হসপিটাল। সরি, তুই দিনের বেলায় করতে বলেছিলি, বাট ইটস ওকে, আমিও তো বিজি ছিলাম আজকে। তুই ভাব, আমরা দিনের বেলায় বসতে চেয়েছিলাম, আমার ল্যাপটপটা মার চলে গেল। একদম কোনো কিছু না, নর্মাল, আমি পরশুদিনও রেখেছি, কালকে থেকে রাতে প্রবলেম হলে ফোন করবি, চাপ নেই। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, কেরেন দিদি বলছে, কেরেন দিদি, স্বাতি দিদি, এরা দুজন পিপলিদের রুমে বসে আছে, পিপলি আছে, নিতা আছে, তো গল্প করছে ওরা বসে, নর্মাল রাত্রি 10:30 বাজে, 10:30, 11টা বাজে, ওরা বসে গল্প করছে। পরের দিন রবিবার, স্যাটারডে নাইটের কথা বলছে, ঠিক আছে? পরের দিন রবিবার, সবার ছুটি, তো ওরা বসে আড্ডা মারছে। হঠাৎ করে ফেজা এসছে। ফেজা রুমের দরজা লক, ওরা 4 জন বসে গল্প করতে করতে দেখছে খটখট করে ওদের রুমের ছিটকানি খুলে যাচ্ছে আপনা আপনি, ছিটকানি খুলে যাচ্ছে ভেতরে। হ্যাঁ, ওরা 4 জন রুমের ভেতরে, পিপলি, নিতা, আমাদের কেরেন দিদি আর স্বাতি দিদি, ওরা 4 জন রুমের ভেতরে বসে গল্প করছে, 2 জন নিতার বেডে, 2 জন পিপলির বেডে। হ্যাঁ, ওরা দুজনে স্পষ্ট দেখছে ঘরের ভেতরে ছিটকিনি খটখট করে আপনা আপনি খুলে যাচ্ছে ঘুরে, ঠিক আছে? এমনি সোজা ছিটকানি, মানে উপরে ছিটকানি না, কিন্তু সাইড ছিটকানি গুলো হয় না দরজার,
যেটা নিচের দিকে থাকে সাইড করা, ওই ছিটকানি, মানে এরকম সোজা হলো, দিয়ে মালটা সরে গেল, খট করে আওয়াজ হলো, সোজা হতে সরে গেল, দরজাটা আপনা আপনি খুলে গেল। ফেজা বলছে, মে আই কাম ইন? এ তো ভাই আলাদা লেভেলের। ক্যান ইউ ইমাজিন দ্য সিচুয়েশন? নো, আই কান্ট। ফেজা বাইরের গেট থেকে এক পা উঠে এসে বলছে, মে আই কাম ইন? কেরেন দিদি বলছে, কেরেন দিদি তো ক্রিশ্চিয়ান, ওর গলায় সবসময় একটা জেসাস ক্রাইস্টের মালা থাকে। বলছে আমার দেখে ভাইফ তো একদম গেছে, মানে আমার একদম, ও প্রচন্ড আধ্যাত্মিক, ঠিক আছে, মানে ও হতে পারে ক্রিশ্চিয়ান বাট ও মানে আমাদের প্রচন্ড স্পিরিচুয়াল। ইভেন ও গীতা, পুরাণ, কোরআন সব পড়া ওর, তথস্তর, ঠিক আছে। বলছে ধর্মকে জানতে হলে সব ধর্মকে জানা উচিত, ওর বক্তব্য অনুযায়ী। এবং সেই নিয়েই কথা উঠতে উঠতে ওই কথাতে গিয়ে পৌঁছায় লাস্ট, মানে এই পজিটিভ জিনিসটা নিয়ে আলোচনা হতে হতে নেগেটিভের দিকে চলে যায়। তখনই কেরেন দিদি বলে যে তোরসা यू नो পিপলি? দিয়ে আমি বললাম হ্যাঁ দিদি, পিপলি को तो पता है। मुझे पता है उनके रूम में क्या हुआ? বলে ওই ইনসিডেন্টটা বলে। বলছে সেই মুহূর্তে আমি গলা থেকে আমার, কেরেন দিদি বলছে, আমার সঙ্গে সঙ্গে আমার মালা খুলি আর আমি চান্ট করতে থাকি মালা ধরে, মানে ওর যে ক্রাইস্টের যে মালা ওটা ধরে ওদের কোনো চ্যান্টিং থাকে, তো ও চ্যান্ট করতে থাকে। বলছে যেই মুহূর্তে চ্যান্ট করছি, ফেজা একবার চোখটাকে বন্ধ করলো, এরকম মনে হলো যেন ওর মানে মাথা ঘুরছে, ঠিক আছে, মানে মানুষ মাথা ঘুরে আমি চোখটা বন্ধ করে টলে যায় না, টলে পিপলিকে বলছে, মানে ও কিছু বলতে এসেছিল, ও বলতে শুরু করেছিল কথাটা যে পিপলি তোমার সাথে জরুরত হ্যায়, পাতা হ্যায় ক্যা হুয়া, মানে এরকম করে বলতে শুরু করেছিল। তখন কেরেন দিদির ওয়াইফ পছন্দ হয় এবং কেরেন দিদি মালা খুলে ও চান্ট করতে আরম্ভ করে। যেই চান্ট করতে আরম্ভ করে বলছে খানিকক্ষণ, মানে 10-12 সেকেন্ড আমি চান্ট করি, মনে হলো যে ও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে ফেজা, ঠিক আছে। চোখটা বন্ধ করে মনে হলো ওর একটুখানি ডিজিনেস আসলো, সঙ্গে সঙ্গে চোখ খুললো, মানে চোখ খুলে ডাইরেক্ট আমার দিকে তাকালো, মানে ফেজার সে কোনাকুনি বসেছিল, ঠিক আছে, পিপলির দিকে, পিপলি একটা বেডে বসে আছে আর কেরেন দিদি আরেকটা বেডে বসে আছে, দুটো বেড মুখোমুখি। তো ফেজা যখন পিপলির দিকে কথা বলছে, কেরেন দিদি অবভিয়াসলি ডায়াগোনালি ওর পেছন দিকে পড়ছে, তো ওর চোখটা ও বুঝতে পারছে, সাইড দিয়ে তো সাইড দিয়ে দেখা যায় ওর চোখটা বন্ধ করছে আর ও টাল খাচ্ছে একটু ফেজা। ও ফট করে চোখটা খুলে স্ট্রেট কেরেন দিদির দিকে ঘুরলো, ঘুরে একটা বলছে যে একটা বিভৎস লুক, যেন ও আমাকে এখানেই একদম জ্বালিয়ে দেবে লুক দিয়ে, এরকম একটা বিভৎস লুক দিল। লুক দিয়ে পিপলিকে বলছে পুরো রেগে, বাহার आओ, ইম্পর্টেন্ট বাত है तुमसे, इधर नहीं हो पाएगा मुझसे, বলে তুরন্ত রুম থেকে বেরিয়ে চলে গেল যে তুমি বাইরে আসো, এখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারবো না, মেরে সে नहीं हो पाएगा বলে ও বেরিয়ে চলে গেল। পিপলি, আমি পিপলি বলছে, পিপলি উঠে আর যেতে পারছে না, কারণ তার আগে তো ওরা সব শখ ওই সিনারিওর দেখে যে ছিটকিনি আপনা আপনি খুলে যাচ্ছে। বলছে তারপরে 10 মিনিট ফেজা রুমের বাইরে দাঁড়িয়ে থাকলো, ও ভেতরে আসলো না। বলছে তোরসা আমার এত ভয় লাগছে, আমি চ্যান্ট করা মানে বন্ধ করছি না, আমি কনস্ট্যান্ট চ্যান্ট করে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে ফেজার গল্প। আর তুই ছাড়লি কেন হোস্টেলটা? বলছি, ফার্স্ট তো ওই জিনিসটা দেখলাম, ওই বাচ্চাটাকে দেখলাম আমি। তারপরের দিনকে আমি স্নান করছি, ঠিক আছে, আমার রুমে কেউ ছিল না, আমি রুমে একাই ছিলাম। আমার বাথরুমের মানে রুমের ভেতরে বাথরুম, আমার রুমের দরজা লক, আমার বাথরুমের দরজা খোলা, ঠিক আছে। আমি স্নান করছি আর আমার বক্সে চলছে গান। সেই হ্যাঁ, আমার একবার সামহাউ মনে হলো কেউ হয়তো নক করছে আমার দরজা, ঠিক আছে, মানে আমার বাথরুমে তো আমার শাওয়ার খোলা, শ্যাম্পু করছি বসে, নাকি আমি জামা কাপড় কাচ্ছিলাম, এরকম কিছু একটা হবে। বাট আমি বসেছিলাম বাথরুমে, টুল নিয়ে একটা বসেছিলাম বাথরুমে, বসে কিছু যত সম্ভব আমি জামা কাপড়ই কাচ্ছিলাম, কল টল খোলা ছিল আমার, আর গান চলছে সামনের বেডটা, মানে বাথরুমের সামনে যে বেডটা, সেই বেডের উপরে বক্স রাখা, বক্সে গান চলছে। আমার মনে হলো একবার কেউ দরজা ধাক্কাচ্ছে। হঠাৎ করে দেখলাম মানে দরজাটা জোরে জোরে ধাক্কা পড়লো, ঠিক আছে, ধাপ 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 করে ধাক্কা পড়ছে, এমন জোর ধাক্কা পড়ছে দরজাটা কাঁপছে, অত বড় কাঠের দরজা সেটা কাঁপছে, ঠিক আছে।
আমি বাথরুম থেকে উঠে বেরিয়ে হাতটা মুছে আমি বক্সটাকে পজ করলাম, দিয়ে আমি বলছি কন হ্যাঁ 2 মিনিট রুকো মে আতি হুঁ। আমি তো স্নান করছি না। কিছুক্ষণ পর বলে আমি চুপ করেছি, করে আমি পেছন ঘুরেছি। ঘোরার পর দেখছি যে সকালবেলা মানে দুপুরবেলা হঠাৎ করে মনে হলো যে কিছু একটা হচ্ছে পেছনে আমার। মানে পেছন ঘুরেছি কি আমি টাওয়ালটা জড়িয়ে আমি বেরোবো, কেউ আসলে তো মেয়েই আসবে, ফ্যামিলি আসবে। পেছন ঘুরছি, দেখছি আমি একটা দরজাটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ট্রান্সপারেন্ট মানে আমি দেখছি যে দরজাটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সেলুলয়েডের যেরকম হলে এপাশ থেকে ওপাশ দেখা যায় না আবছা মতো, দরজাটা সেরকম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমার ট্রান্সপারেন্ট হয়ে একটা হাতে এসে মেলাচ্ছে, বাচ্চার হাত। সেই বাচ্চার পাশে ফেজা দাঁড়িয়ে আছে। আমি বলছি আমার গা চচ্চর করে ভার হয়ে গেল। মানে চারিপাশ থেকে সেইটা ট্রান্সলুশন হতে 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 একটা হাতে এসে মানে হাতের এসে মিলালো দরজাটা। মানে মিলালো মানে বুঝতে পারছি মানে মাই গড, কারেন্ট চলে গেল। ইনভার্টার বিপ করছে, শুনতে পাচ্ছিস না? ইনভার্টার বিপ করছে। ভালো দিনে রেকর্ডিং করছিস তো পুরো দরজাটা ট্রান্সপারেন্ট, হালকা মানে পুরোপুরি ট্রান্সপারেন্ট নয়, আবছা ট্রান্সপারেন্ট। আমি দেখতে পাচ্ছি সেই বাচ্চার পাশে ফেজা দাঁড়িয়ে আছে। আমার সঙ্গে যেই দিন ফেজার সঙ্গে কথা হলো বসে, সেই দিন সন্ধ্যাবেলা ওই ইনসিডেন্ট গুলো ঘটলো, তার পরের দিন দুপুরবেলার কথা। আমি মানে যাওয়ার ক্ষমতা নেই আমার ওখানে, ঠিক আছে? আমার ভেজা গা, আমি টাওয়াল পরা, আমি কিচ্ছু বললাম না। ঠাকুরের আসনে গেলাম, আমার ছোট একটা বজরংবলীর ফটো আছে, মানে একটা মূর্তি আছে পঞ্চমুখ বজরংবলীর, আর একটা ফটো আছে। আমি সেই ফটোটাকে নিলাম, মানে আমার ক্ষমতা নেই যে আমি দরজাটা গিয়ে খুলবো, আমি জানিও না দরজার পেছনে কি আছে, ঠিক আছে? আমি যে সামনে আসছি ওটা তখনও পর্যন্ত ওরকম ট্রান্সপারেন্ট আমি দেখতে পাচ্ছি। মানে ট্রান্সপারেন্টটা কেমন ট্রান্সপারেন্ট জানিস তো? মনে হচ্ছে এটা খুব কিছুর আবছার মধ্যে দিয়ে আমি কিছু একটা দেখছি, ঠিক আছে? মানে ওটা পুরোপুরি ক্লিয়ার না, আবার ক্লিয়ার। আর জিনিসটা না একটু ওয়েভি হচ্ছে, ঠিক আছে? মানে সে আমাদের যেমন টিভি, আগেকার টিভি গুলো ঝিরঝির হলে ঠিক যেরকম ওয়েভ খেত না, সেরকম ওয়েভ খাচ্ছে। আর তুই যদি জেলির ভেতর থেকে জেলি যদি হোয়াইট জেলির ভেতর থেকে এপাশ ওপাশ দেখিস তো যেরকম ভিশনটা আসবে ঠিক ওরকম ভিশন। মানে আমি টোটাল হোয়াইট দরজাটাকে ওরকম জেলির মতো মানে ভিশন হয়ে যেতে দেখেছি, ক্লিয়ার হয়ে যেতে দেখেছি, ঠিক আছে? আমি যদি বজরংবলীর ফটোটা নিয়ে আসছি এখানে, দেখলাম এসে দরজা নর্মাল, আমার হাতে বজরংবলীর ফটো। আমি বাম হাত দিয়ে তোর লকটা খুললাম, দরজাটা খুলতে দেখছি ফেজা দাঁড়িয়ে আছে। ফেজা যখন দেখছি ফেজা দাঁড়িয়ে আছে, ফেজা আমাকে দেখেই মনে হলো ও যেন কিছুতে একটা ধাক্কা খেলো, মানে ওকে যেন কিছুটা এসে ধাক্কা মারলো। ও 3-4 পা পিছিয়ে গেল, ঠিক আছে? পিছিয়ে গিয়ে বলছে আপকা রুম হ্যাঁ ইয়ে। আমি বললাম হ্যাঁ, क्यों? अच्छा मुझे नहीं पता था। আমি বললাম আচ্ছা ঠিক হ্যাঁ, आओ अंदर आओ बैठो मैं नहाने जा रही हूँ। ও কিছু একটা ভাবলো 2-3 সেকেন্ড, মানে হয়তো ভাবলো ভেতরে আসবে কি আসবে না। আমি পিছিয়ে এসে গেছি, ঠিক আছে? ও যখন 4-5 পা পিছিয়ে গেছে আমি তখনই বুঝে গেছি ওর আমায় করার কিছু ক্ষমতা নেই। কেন আমি জানি না কেন, হয়তো আমার হাতে বজরংবলীর ফটোটা ছিল বলে, হয়তো আমার রুমে প্রচুর পজিটিভ ভাইব ছিল বলে ও সেটা পেয়েছে, কারণ ও তো নেগেটিভ না। তো ও 2 সেকেন্ড দাঁড়িয়ে ভাবলো, ভেবে ও নিচের দিকে তাকিয়ে দেখলো, মনে হলো কাউকে এটা দেখলো। দেখে ও ভেতরে আসতে গেল, কোস্তব ও ভেতরে 1 পা দিল, মানে আমার চৌকাটে ও পাটা রাখলো, ঠিক আছে? রেখে বলছে কি मेरा ना तबीयत ठीक नहीं लग रहा है, मैं जा रही हूँ, मैं बाद में आऊंगी। পুরো বলে ও বেরিয়ে চলে গেল। তারপর থেকে কোস্তব ও শুরু হলো আমাকে ফলো করা। আচ্ছা, ঠিক আছে? ওই দিনের পর থেকে আমি যখনই মেসে যাচ্ছি, ধর ও আমার পাশে এসে বসছে, কোথাও বেরোলে ও আমাকে উপর থেকে ডাকছে 3 তলা থেকে,
এ কাহা যা রে ও রুকো মে ভি যাউঙ্গি, বা হয়তো আমি কোথাও একটা যাচ্ছি, হয়তো হস্টেলের পেছনে জামা কাপড় মেলতে যাচ্ছি, ও আমার সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে পেছনে। ভাই আমার তো ভাই মনে হচ্ছে কি, মানে ও কি চাইছিল আমি ঠিক জানি না, ঠিক আছে, বাট ও কিছু একটা চাইছিল আমার থেকে, আমাকে সমানে ফলো করছে, মানে ও চাইছে আমার সঙ্গে বসে গল্প করতে, নাকি ও আমার সঙ্গে কি চাইছে আমি সত্যি ওর চাওয়াটা জানি না। কিন্তু আমি এইটুকু বুঝতে পারছিলাম যে ও যদি ও কিছু চাইছে যেটা আমার জন্য ঠিক নয়, বা ওটাতে আমার ক্ষতি হতে পারে। আমি ওকে অ্যাভয়েড করছি, ও এসে নিজে থেকে কথা বলছে। এবার বল, আমি খেতে বসেছি, আমার পাশে যদি একটা মানুষ এসে খেতে বসে পড়ে, আমি কি সেখান দিয়ে উঠে যেতে পারি? একদমই না। তো আমি পারছি না, অ্যাভয়েড আমাকে করতে হবে। লাস্টে মানে আমি জাস্ট পরীক্ষাটার জন্য ওয়েট করলাম। আমার পরীক্ষা শেষ হলো 2 তারিখে, আমি সমস্ত জিনিস নিয়ে 4 তারিখে এখানে ট্রান্সফার অগস্টের। তারপরে আমি এখান দিয়ে ভাইভা দিয়েছি, আমার 7-8 ভাইভা ছিল, 7-8 নয়, আমি এখান দিয়ে গিয়ে ভাইভা দিয়েছি। তারপরে কলকাতায় এলে? তারপরে আমি কলকাতায় চলে গেছিলাম। তারপরে তো এই তো আসলাম লাস্ট উইক মন্ডেতে আসলাম। মানে এই মেয়েটা আছে এখনো? হ্যাঁ, হস্টেলে নিশ্চয়ই আছে। আমার তো কলেজেও অত এখন, মানে কলেজেই যাই, এদিক থেকে যাই ওদিক থেকে চলে আসি, হস্টেলের দিকে তো আর আমি যাই না। বাট মারাত্মক বিষয় ভাই। মানে ও যে কি চাইছিল আমার কাছ থেকে এবং কেন আমার পেছনে পড়ে গেছিল, প্রথমত আমি বুঝতে পেরেছি সেই দিনের যে আমরা বসে 1-1.5 ঘন্টা গল্প করেছি, সেটার রিপারকেশন হচ্ছে আমি ওই রাত্রিবেলা ওই বাচ্চাটাকে ওর ভেতরে দেখলাম, ডি ব্লকের ভেতরে, তারপর ডি ব্লকের কার্নিশে, এবং তার পরের দিনকে যে সিনারিও আমি দেখেছি, আমি জানি ও আমার কি ক্ষতি করতে পারতো, মানে আমি জানি না ও আমার কি ক্ষতি করতে পারতো, আমি জানি না, আমি সত্যি জানি না। মানে আদৌ কেন আমাকে ফলো করছিল, কেন ওর ওটা হলো। তবে আমি এতটুকু বুঝেছি যে আমার রুমের যে পজিটিভ ভাইব, যে আমার রুমে প্রত্যেকদিন পুজো পড়ে, ধূপ মোম জলে ঠাকুর আছে, ও সেই জন্য আমার রুমে ঢুকতে পর্যন্ত পারেনি, পা দিতে পারেনি। ও যখন মানে ওর এটা হয়, ওর হয়তো নেগেটিভ পাওয়ার আছে, বাট পজিটিভ এনার্জির কাছে না ও মানে টিকতে পারে না। কারণ প্রথমত সেই দিনকে কেরেন দিদি যখন চ্যান্ট করা স্টার্ট করে ওদের খ্রিস্টানদের, ও থাকতে পারেনি, ও রীতিমতো অসুস্থতা বোধ করে চলে গেছে, যেন মাথা ফাটা ঘুরাচ্ছে, ওর মানে দেখেই বোঝা যাচ্ছে ডিজিনেস হচ্ছে একটা। আর ও আমার রুমের মধ্যে পা দিয়ে ওর সেম জিনিস হলো, ও ব্যাস বললো আমাকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমি পরে একদিন আসবো। রাতে সাবধানে থাকিস আজকে। হ্যাঁ, রাতে সাবধানে। থ্যাংক ইউ বলছে আবার। ভাই ভীষণ ভয়ের ছিল ভাই ঘটনাটা। তোর সঙ্গে তো আগের হসপিটালের সমস্ত ঘটনা তাও তোকে বলেছি, হস্টেলের তাও হসপিটালের কিছু ঘটনা রয়ে গেছে, ডেফিনেটলি এটা খুব তাড়াতাড়ি শুনবো, তোকে বলবো। তুই আয়, এখানে আয়। তার আগে তো এখানের তো এত কিছু হয়ে গেল। হ্যাঁ, আমি যাচ্ছি ডিসেম্বরে, পুজোতে জানি না যেতে পারবো কিনা, কনফারেন্স আছে ডিসেম্বরে, তোর অবশ্যই যাবো। আচ্ছা, হ্যাঁ, তোর সঙ্গে অনেকদিন দেখা হয়নি আমার। অনেকদিন মানে অ্যাকচুয়ালি অনেকদিন, মানে 2015-তে বোধহয় ফিজিক্স পড়তাম। 16-তে, হ্যাঁ 16-র পরে আর দেখা হয়নি, 16-17-র পরে আর দেখা হয়নি। 17-র পর কিভাবে হবে ভাই? দেখা হয়নি তো, আমি তো চলে গেলাম 2015-তে। তো 2015-তে লাস্ট দেখা হয়েছে টিউশনে। তুই এইচএস কি 15-তে দিয়েছিলি? 2015-তে আমাদের সমস্যার কোচিংটা ছিল। হ্যাঁ, সেটা 15-তে দেখা হয়, 15-তেও না, 14-তে আমাদের মাধ্যমিক, 14-র পরে, হ্যাঁ তারপরেই আমরা জয়েন করি, ওই 14-15। হ্যাঁ 14-তেই মাধ্যমিক দিয়েছি আমরা, মানে 13-14-র ব্যাচ। 13-14-র ব্যাচ, হ্যাঁ। মানে 2015-তে ফিজিক্স টিউশন দেখা হয়েছিল, ফিজিক্স টিউশন, হ্যাঁ সেই আমরা দিয়েছিলাম। দ্যাটস ওয়াই 2015-তে লাস্ট দেখা হয়েছে, আর 9 বছর আগে দেখা হয়েছে। মানে ইন্টারনেটের থ্রু দিয়ে কানেকশন বা কলে কথাবার্তা, হ্যাঁ আমরা কলে কথাবার্তা বলি, গ্রুপ আছে, বাট ওই দেখাই আর হয়ে উঠলো না আমাদের। এবার দেখা করতে হবে, পরের বছর একবারে কর, 10 বছর পর দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একবারে পরের বছর করবো। ডিসেম্বরে তো থাকবোই, ওই তো ধর জানুয়ারিও পড়ে যাবে, একদম 10 বছর, একদম 10 বছর।
ঠিক ভাই আছে। বুড়ো হয়ে যাচ্ছে। না না, এখনো পাস্ট 26, চল ভালো এখনো থাক। হইসনি। ওকে, এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে শেয়ার করে দিন। এবং হ্যাঁ, কিউরিওফাইটের এরকম আপডেট পেতে, বিভিন্ন হরর ফটোস, বিভিন্ন হরর ভিডিওস দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করুন। ইভেন আমার সাথে যদি এরকম একটা ঘটনা শেয়ার করতে চান, ইমেল করতে পারেন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, এবং আমাকে ইনস্টাগ্রামেও যোগাযোগ করতে পারেন। ইভেন যদি আপনার কোনো স্পিরিচুয়াল হেল্পও লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটো এপিসোড দেখতে, শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের যে বক্সগুলি রয়েছে সেখানে ক্লিক করুন।